মানির রহিম, মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহের উপর কার্যক্রম স্থগিত রাখা হলো। মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশনে মুলতবি প্রস্তাব বিধি ৬২-র একটি নোটিশ পাওয়া গেছে। নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন ৫০। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যের নোটিশটি সাম্প্রতিক সময়ের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সংক্রান্ত বিষয়। নোটিশটি পরীক্ষা করা হয়েছে। নোটিশটি কার্যপ্রণালী বিধির আলোকে মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব A.K. আব্দুল মোমেনকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি A.K. আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করিতেছি যে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 সংশোধন কল্পে আনিত বিলটি উইথিন ব্র্যাকেট টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৩, জনাব মোকাব্বির খান, সিলেট ২, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ ৩, রওশনারা মান্নান, মহিলা আসন ৪৭, জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ ৮, পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ ৪, জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, পিরোজপুর ৩, জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩, জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা, মোশাররফ হোসেন, বগুড়া ৪, মোহাম্মদ রেজাউল করিম বাবলু, বগুড়া ৭ এবং জনাব আহসান আদিলুর রহমান, নীলফামারী ৪। বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৩, জনাব মোকাব্বির খান, সিলেট ২, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ ৩, রওশনারা মান্নান, মহিলা আসন ৪৭, জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ ৮, পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ ৪, জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, পিরোজপুর ৩, জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩, জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা ১, বেগম রুমিন ফারহানা, মহিলা আসন ৫০, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া ৪ এবং জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু, বগুড়া ৭। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে ২ মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৩, অনুপস্থিত। জনাব মোকাব্বির খান, সিলেট ২, ২ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021। মাননীয় স্পিকার, মেরিটাইম অঞ্চল সংক্রান্ত আমাদের যে টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট, এটি 1974 সালের একটি আইন। বাস্তবতার নিরিখে আইনটি যুগোপযোগী করা অবশ্যই দরকার। তাই নীতিগতভাবে এই বিলটি আমি সমর্থন করি এবং এই বিলটি এই অধিবেশনে হাউজে উত্থাপন করার জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বিলটি একটি সুপার টেকনিক্যাল বিল। এই বিলের প্রত্যেকটি টার্ম বা ইস্যু টেকনিক্যাল, যা সাধারণ মানুষ, এমনকি আমরা যারা এখানে সংসদ সদস্য আছি, আমাদেরই মধ্যে অনেকেই এই বিষয়গুলো বোঝা অত্যন্ত কঠিন, অনেক কঠিন। এই বিলে 1962 সালের ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ সিকে অ্যাডপ্ট করা হয়েছে। কারণ আমাদের
এই আইনটি হলো 1974 সালের এই কনভেনশনের আগের। তাছাড়া ভারত এবং মিয়ানমারের সাথে সমুদ্র সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলার রায়ে বাংলাদেশের সমুদ্র সীমানার ব্যাপক পরিবর্তন এসেছে। ইন্টারন্যাশনাল ওয়াটার, টেরিটোরিয়াল ওয়াটার, কন্টিনিউয়াস জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, শেলফ, হাই সি সম্প্রসারিত হয়েছে। এই মেরিটাইম জোন সমূহের উপর সার্বভৌমত্ব ও সম্পদ আহরণের অধিকার প্রতিষ্ঠা করা দরকার। আমরা যদি এই সমুদ্র সীমানা ব্যবহার করতে না পারি তাহলে আমাদের অর্জন ব্যর্থ হবে। তাছাড়া এই সমুদ্র সীমানার পরিবেশ দূষণমুক্ত রাখা 30 সেকেন্ড স্পিকার দূষণমুক্ত রাখা এবং বিদেশি জাহাজ বাংলাদেশি জলসীমায় প্রবেশের ক্ষেত্রে বা অপরাধ সংগঠনের ক্ষেত্রে বাংলাদেশের ক্রিমিনাল জুরিডিকশন ও সিভিল জুরিডিকশন থাকা দরকার। এই বিলের প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলোর আইনে যথাযথ প্রতিফলন দরকার। তাই বিলটি জনসাধারণের মতামতের জন্য ব্যাপকভাবে প্রচার করা দরকার এবং বিশেষজ্ঞদের মতামত সহ সমুদ্র আইনে এক্সপার্টদের মাধ্যমে অধিকতর যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। তাই বিলটি জনমত জরিপ এবং আমার প্রস্তাবিত বাছাই কমিটিতে প্রেরণ করার প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021 আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে উত্থাপন করেছেন। অনেকদিন পর পাওয়া গেছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে। মাননীয় স্পিকার, আসলে আমি আমার পূর্ববর্তী বক্তা যে কথাটি বলেছেন, বিলটি খুবই টেকনিক্যাল এবং এটি আসলে বাংলায় উত্থাপন হওয়া দরকার ছিল। আল্লাহ গোটা পৃথিবীকে দুইটি ভাগে বিভক্ত করেছেন, জল এবং স্থল। আমরা জলে বসবাস করি এবং স্থল হচ্ছে বিরাট একটি সম্পদ সমৃদ্ধ অঞ্চল। সেই বিষয়টি নিয়েই আপনার এখানে যে বিলটা এসছে, জল এবং স্থল। তো মাননীয় স্পিকার, এখানে যে বিলটা নিয়ে আসা হয়েছে সমুদ্রের উপর, তো সুতরাং এই বিলটিকে আসলে বাংলায় আনা উচিত ছিল আমাদের আরও সহজভাবে সকল সদস্যদের বোঝার জন্যে এবং দেশের মানুষের বোঝার জন্যে। আমি সর্বপ্রথম মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাবো যে আমরা যে বিজয় উৎসব করেছিলাম, এই সমুদ্র বিজয়, সেটার এখন কি অবস্থা? আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার ভাষায় যে যাদের সাথে আমাদের হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, এটা অকূটনৈতিক বক্তব্য মানুষ এটা প্রত্যাহার করেন। এটা খুব লজ্জাস্কর। আমাদের সাথে ভারতের রক্তের সম্পর্কে এগুলো শব্দ বলা ঠিক নয় মাননীয় স্পিকার। এগুলো কেন বলবেন? আজকে আপনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে বাংলাদেশের প্রায় 110টি দেশকে গণতন্ত্রের সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র আমন্ত্রণ জানিয়েছে, বাংলাদেশ নাই কেন? বলছে যে দুর্বল গণতান্ত্রিক রাষ্ট্রকে ডাক দিয়েছে। এটা কোনো মাননীয় স্পিকার কোনো উত্তর হলো? এগুলো মাননীয় স্পিকার, আপনি দায়িত্বশীল জায়গায় রয়েছেন, আজকে সেই জায়গা থেকে এগুলো উপযুক্ত উত্তর নয়। সীমান্ত হত্যা বা আজকে নিত্যনৈমিত্তিক ঘটনা, বা ভারতের সাথে আমাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, কেন প্রতিনিয়ত সীমান্তে হত্যা হচ্ছে? মাননীয় স্পিকার, রোহিঙ্গা সংকট, এখনও পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে জাতিকে আশ্বস্ত করতে পারে নাই যে আমাদের পাশে আসলে বৃহৎ শক্তি কারা আছে। ভারত নাই, চায়না নাই, কারা আছে আমাদের এই সমস্ত সংকটের জন্য? সুতরাং মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন। এই বিষয়টি তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আইন এখানে উত্থাপিত হয়েছে। মাননীয় স্পিকার, একটু সময় দিবেন। বিষয়টি হচ্ছে যে এখানে আমাদের আভ্যন্তরীণ জলরাশির উপর আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্যে আপনার পাশে বৃহৎ শক্তি কারা রয়েছে? ভারত আপনার বিরুদ্ধে ইতিমধ্যেই আপনার জাতিসংঘে আপনার আপত্তি জানিয়েছে। মায়ানমার মানছে না, আমাদের দেশের জাহাজ ধরে নিয়ে যাচ্ছে, জেলেরাকে ধরে নিয়ে যাচ্ছে, আপনি কিছুই করতে পারছেন না। এইখানে আমাদের যে জাতীয় সংহতি এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করা দরকার, সেটি আমাদের বড় অভাব রাষ্ট্রে। সুতরাং এই জায়গাগুলোকে কিভাবে আমরা শক্তিশালী করব? এই সমুদ্রকে আমরা যেভাবে নিয়ন্ত্রণে আনতে চাই, সমুদ্র সম্পদ যেভাবে আমরা আহরণ করতে চাই, তার জন্য আমাদের যে পদক্ষেপগুলো গ্রহণ করা, সেটার জন্য আপনি এই বিলটা নিয়ে এসেছেন। কিন্তু তার পূর্বে সর্বপ্রথম প্রয়োজন জাতীয় সংহতি এবং ঐক্যকে আরও সুদৃঢ় করা। তাছাড়া মাননীয় স্পিকার, আমাদের যাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারা আপনার বিপদে কিন্তু আপনার পাশে নাই। বাস্তব কথা বলছি, আপনার সাথে নাই। আপনি আন্তর্জাতিক অঙ্গনে আপনার পাশে আছে, রোহিঙ্গা সংকট নিয়ে আপনার পাশে আছে, অন্যান্য সংকট নিয়ে আপনার পাশে আছে নাই। আমাদের সাথে ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে সময় দিয়েছি। ধন্যবাদ। মাননীয় সদস্য রশনারা মান্নান, মহিলা আসন 47, 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিশ্বের উন্নত দেশগুলির অর্থনৈতিক পর্যালোচনা করলে দেখা যায় যে যত বেশি সমুদ্রকে ব্যবহার করতে পেরেছে
সে তত বেশি উন্নতি লাভ করেছে। সমুদ্রের মধ্যে খাদ্য উৎপাদন এবং খনিজ সম্পদ আহরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, যোগাযোগ, দারিদ্র দূরীকরণ সব কর্মকাণ্ডেই সমুদ্রকে পাওয়া যায়। সেই জন্য সমুদ্র খুব বেশি প্রয়োজন, সমুদ্র আইনও পাশ করা খুব বেশি দরকার। মাননীয় স্পিকার, বঙ্গোপসাগরের নীল জলরাশি এবং এর তলদেশের নানাবিধ সম্পদ ও খনিজ সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে। সেই জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথা অনুধাবন করে 1974 সালে বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের দেশের মানুষের জন্য, সামুদ্রিক সম্পদের জন্য দেশের মানুষকে সেদিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সার্বভৌম অধিকার, দেশের মানুষের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা এবং সমুদ্র সম্পদ অনুসন্ধান ও আহরণের জন্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন আইন 1974 প্রণয়ন করেন। পরবর্তীতে 1982 সালে জাতিসংঘ সমুদ্র আইন অনক্লোজ পাস হয়। মাননীয় স্পিকার, ভারত ও মায়ানমার বাংলাদেশকে পাশ কাটিয়ে সমুদ্রের অধিকাংশ অংশ তাদের বলে দাবি করে এবং এই দাবি করে তারা ওখানে রীতিমতো সমুদ্রের উপর অত্যাচার চালায়, যা সব ধরে নিয়ে যায়, সমুদ্র সম্পদ আহরণ করে। বাংলাদেশ অনেক চেষ্টা করেছে তা মায়ানমার এবং ভারতের সঙ্গে এটা নিয়ে কোনো সমঝোতা করা যায় কিনা, কিন্তু তারা কিছুতেই সমঝোতায় আসে নাই। তারা অত্যাচার চালিয়েই যায়। শেষে বহু চেষ্টা করে বাংলাদেশ কিছু করতে না পেরে আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনালে মামলা করে এবং 2014 সালে এই মামলার নিষ্পত্তি হয়, যা সমুদ্র সীমায় বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। মাননীয় স্পিকার, এই সম্ভাবনা সমুদ্র থেকে তৈল গ্যাস আহরণ, অন্যান্য খনিজ সম্পদ আহরণ থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা, মৎস্য আহরণ ও মালামাল পরিবহন, সমুদ্রের নিরাপত্তার জন্য ব্লু ইকোনমি বা নীল সমুদ্র অর্থনীতি বলে একটা প্রজেক্ট করা হয়, হ্যাঁ, যা বয়ে আনবে বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনা। মাননীয় স্পিকার, এটা একটা গুরুত্বপূর্ণ আইন। দেশের অর্থনীতির জন্য এটা খুবই জরুরি আইন। তাই আমি এই একটা জনমত যাচাইয়ের জন্য নোটিশ দিয়েছি এবং এটার আলোচনার জন্য সময় চেয়েছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত এই আইন পাশ হলে সমুদ্র সীমায় সার্বভৌমত্ব, ফৌজদারি, দেওয়ানি ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ ৮ অনুপস্থিত। মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ ৪ অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, পিরোজপুর ৩। মাননীয় স্পিকার, সমুদ্র নিয়ে আমাদের যে কথা বলতে হয়, যেটা হলো সম্পদের ভাণ্ডার। পৃথিবীতে এক সময় সমুদ্রকে মানুষ অত গুরুত্ব দিত না। ক্রমান্বয়ে যখন স্থলভাগের সমস্যা দেখা দেয় তখনই সমুদ্রের দিকে মানুষ মনোনিবেশ করে। কিন্তু প্রথম দিকে দেখা গেছে যে স্পেন, পর্তুগাল, ব্রিটিশ এদেরই দখলে ছিল বেশিরভাগ এই সমুদ্রগুলো। সের কারণও আপনি জানেন। তো মাননীয় স্পিকার, আজকের বিশ্ব বাস্তবতায় সমুদ্র নিয়ে বিরোধের সৃষ্টি হচ্ছে বিদায় আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জাতিসংঘ সেই জন্য কতগুলো কনভেনশন পাস করেছে। আমাদের দেশে যেটা বলতে চাই আমি, দক্ষিণ এশিয়ার ভিতর এই সে বাংলাদেশ স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই উপমহাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভিতর প্রথম সমুদ্র আইন করার তিনি অনুভব করেছিলেন এবং তিনি এই আইনটি করেছিলেন 74 সালে, টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট। এই অ্যাক্টটা পাস করেছিলেন 74 সালে। এটা আমাদের জন্য ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি স্বাধীনতা উত্তর দেশে, ভারতও তখন এই আইন করতে পারে নাই। 1976 সালে তারা অনুধাবন করে আইন তৈরি করেছিল, আর আমরা করেছি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন 74 সালে। কিন্তু দুর্ভাগ্য 75 সালে তাকে নির্মমভাবে হত্যার পরে সব থমকে যায়, এটা বন্ধ হয়ে যায়। আমাদের এর সুফল আমরা জাতি ভোগ করতে পারে নাই। আমরা দক্ষিণ তালপট্টির নাম শুনেছি, কিন্তু কারা পেয়েছে এখন তার আমরা পাইনি। তো সেই বিষয়ে আমাদের বলার বক্তব্য রাখে না। কিন্তু পরবর্তীতে দ্বিপাক্ষিক অনেক আলোচনা হয়েছে, ত্রিপাক্ষিক আলোচনা হয়েছে, মায়ানমারের সাথে হয়েছে, ভারতের সাথে হয়েছে, কোনো অগ্রগতি নেই।
পরে জাতিসংঘের কাছে দ্বারস্থ হয়েছে আমাদের সরকার। এই দ্বারস্থর পরে 1909 সালে এই মামলার রায় আসে, 12 সালে 14 সালে রায় আমরা বিজয় লাভ করলাম। 1 মিনিট। ধন্যবাদ জানাই যে আমাদের সমুদ্রের ভিতরে আমরা বেজল্যান্ড কোথায় হবে, আমাদের ইকোনমিক্যাল জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন কতটুকু হবে, 200 নটিক্যাল মাইল। এরপরে 354 বা 360, কেউ কেউ বলে 354, কেউ বলে 360 মানে নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের থাকবে মহীশোভান। ঠিকই আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই সমস্যায় ভুগতে আছি যে আজকের মায়ানমারের শব্দ নাই, নীরব আছে, কিন্তু ভারত প্রচ্ছন্নভাবে অতি পিছনে থেকে সামনে বসে তারা আজকের ইউনাইটেড নেশনসে আমাদের মহীশোভান নিয়ে আপত্তি তুলেছে। তালপট্টি নিয়ে তুলুক, সেটা নিয়ে আমাদের বক্তব্য না। আমি মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যে অগ্রগতি করেছেন জাতি তার কার্যকরী ফল দেখতে চায়। এখন মহীশোভান নিয়ে আপত্তি করেছে, এবং শুধু তাই না, তারা বেজল্যান্ড নিয়েও তারা আপত্তি করেছে। এই আপত্তির কারণে বাংলাদেশের যে ভবিষ্যৎ, আমাদের সমস্ত সম্পদ আহরণ করতে হবে সমুদ্র থেকে, আমাদের ব্লু ইকোনমি বলি, নীল অর্থনীতি জি, বাইকটা দেন, পাবো, গ্যাস পাবো, আমরা ওখান থেকে অনেক মানে প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারবো, মৎস্য আহরণ করতে পারবো। সেই কারণে আমাদের মনে হয় আরও বিচক্ষণতার সহিত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে মোকাবিলা করে আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ বিধায় আমি মনে করেছি এটা আরও সময় নিয়ে আলোচনা করার জন্য আমি প্রস্তাবটি করেছিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, 2 মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মানে স্পিকার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি একজন সজ্জন ব্যক্তি, একজন আমলা ছিলেন, শিক্ষক ছিলেন, এখন রাজনীতিবিদ। তার কিছু কিছু কথা খুব সাহসী, রোহিঙ্গা সম্পর্কে, দেশ থেকে বিদেশে টাকা পাচার বিষয়ে, এবং জাতিসংঘে রোহিঙ্গার যে সমস্যাটা, এই সমস্ত বিষয়ে তিনি মাঝে মাঝে বেশ কিছু কথা বলেন খুব সাহসের সহিত, সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। মানে স্পিকার, এই বিলটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিলটা আনার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, কারণ এই বিলের এই সরকারের 2টা অ্যাচিভমেন্ট আমরা খুবই মানে সমর্থন করি, এটা ক্রেডিট। একটা হলো সি বাউন্ডারি, একটা ল্যান্ড বাউন্ডারি। সি বাউন্ডারি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যিনি এখন শিক্ষামন্ত্রী, তার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আন্তর্জাতিক আদালতে মামলা করে তারপর আমরা সি বাউন্ডারি রায় পাই। এটা আমার জন্য একটা বড়, আমাদের জন্য অ্যাচিভমেন্ট। আর এরপরে নিরাপত্তার প্রশ্নে আমি একটু কথা বলবো আপনার মাধ্যমে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমাদের যে দেশ থেকে মাইগ্রেশনের নামে নৌপথে, বিশেষ করে উপকূল থেকে নৌপথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে শত লোক, হাজার লোক, তারা নৌপথে চোরাভাবে অনেক রিস্ক নিয়ে তারা বিদেশ যেতে চায়। সেই সমস্ত লোকরা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে মারাও পড়ে, অনেক সময় অবৈধভাবে যাওয়ার কারণে মালয়েশিয়াতে নিয়ে জঙ্গলে তাদেরকে আটকে রাখে, বার্মা আটকে রাখে। এই বিষয়টা সম্পর্কে সরকারের খুবই সচেতন থাকা উচিত। আর যেহেতু আপনি পররাষ্ট্রমন্ত্রী, আপনাকে একটা কথা বলবো, সেটা হলো ভারতের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, কিন্তু জাতিসংঘে রোহিঙ্গার বিষয়টা যখন উঠে তখন চায়না অনেক সময় সেই বিষয়টা সমর্থন করে না, বা কোনো সলিউশনের বিষয়ে তারা কার্যকর উদ্যোগ নেয় না। আমি আপনাকে মাননীয় স্পিকারের মধ্যে অনুরোধ করবো যে সক্রিয়ভাবে এই রোহিঙ্গার সমস্যাটা আমাদের সমাধান করা খুব দরকার। মানে স্পিকার, আমি যেহেতু এই আইনটা খুব গুরুত্বপূর্ণ, তাই আমি প্রস্তাব করেছিলাম যে এটা জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা হোক। মানে স্পিকার, আমি এই সঙ্গে একটা কথা আমি জাস্ট মানে ওই 1 মিনিটের মধ্যে বলবো, সেটা হলো যে আমাদের একজন মানুষ সংসদ সদস্য বলছেন ভারতের সাথে আমাদের কিসের রক্তের সম্পর্ক। মানে স্পিকার, এটা বলার পরে আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, আমি 71 সালে ভারতে গিয়েছিলাম ট্রেনিং করার জন্য। মানে স্পিকার, 1971 সালের মুক্তিযুদ্ধ যারা দেখে নাই তারা ভারত সম্পর্কে কোনো ধারণা নাই। মানে স্পিকার, 1971 সালের 26শে মার্চের পর পাক বাহিনী কি বর্বর, কি নির্মমভাবে আমাদেরকে গ্রামে গঞ্জে মানুষকে হত্যা করেছে, আগুন দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, সম্পদ নষ্ট করেছে, মেয়েদেরকে রেপ করেছে। সেই অবস্থা আমরা ভারতে যাই। জি, 1 মিনিট শেষ করব। ভারতে যদি প্রশিক্ষণ না দিত, যে অস্ত্র না পেতাম, কিভাবে আমরা যুদ্ধ করতাম? তাই ভারত আসলে আমাদের সাথে রক্তের সম্পর্ক, ঠিক
রক্ত মানে শুধুমাত্র পৈতৃকভাবে জন্ম নেওয়া নয়, যে আমার জন্য রক্ত দেয়, আমি যার জন্য রক্ত দিই, সেটাই রক্ত সম্পর্ক। ভারত আমাদের ল্যান্ড বাউন্ডারিতে, হ্যাঁ, ভারতের অনেক আমাদের সীমান্তে তারা অনেক সময় খুব ছোটোখাটো কারণে গুলি করে আমাদের মানুষ হত্যা করে, এগুলো আমরা প্রতিবাদ করি। বার্মার সঙ্গে ভারত এই যে রোহিঙ্গার বিষয়ে আমাদেরকে সমর্থন করে না, কোনো পদক্ষেপ নেয় না, সেটা আমরা সেটা সমালোচনা করি। কিন্তু মানুষ স্পিকার, 71 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের চেহারা যারা দেখে নাই, তারাই পাকিস্তানের প্রেমে পড়ে। এই পাক বাহিনী, এই পাঞ্জাবি মানুষ স্পিকার, রাস্তা যখন আমার এক ভাই মৌলানা সাহেব যায়, সেই পাক বাহিনী তার কাপড় খুলে দেখে সে মুসলমান কিনা। এই সমস্ত পাকিস্তানের প্রেমে যারা কথা বলে, ঘৃণা হয় মানুষ স্পিকার, ঘৃণা হয়। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ, ধন্যবাদ মাইকটা দেন না। স্পিকার সন্দেহ ছিল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1 অনুপস্থিত। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে 71 বিধির যেই আলোচনা, সেটা বন্ধ আছে। পয়েন্ট অফ অর্ডারের পরিধিও খুব সীমিত। আজকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, কারণ আমি জানি আমি যতই জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি না কেন, সেটাতে না জয়যুক্ত হবে, না জয়যুক্ত হবে, না জয়যুক্ত হবে, এবং সেটি আর মানে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যাচাইয়ের জন্য যাবে না। দেশের আর সব মন্ত্রী যখন কথা বলেন তখন সেটা দেশের ভেতরেই থাকে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে অন্য মন্ত্রীদের পার্থক্য হচ্ছে, উনি যখন কিছু বলেন তখন সেটা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত 110টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই, এটা জানার পর নানা মহলে আলোচনা হচ্ছে। এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কয়েক বছর ধরে বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র বিরাজ করছে, এটি অত্যন্ত স্বচ্ছ গণতন্ত্র, জনগণ সুষ্ঠু ও মুক্তভাবে ভোট দিতে পারছে, আমাদের দেশে সব মানুষ ভোট দিতে পারে। আমি এই বক্তব্যের আলোচনায় পরে আসছি। এই বক্তব্য পর্যন্ত দেশের ভেতরে হয়তো ঠিক ছিল, কারণ সরকারের সকল মন্ত্রীরাই সকাল সন্ধ্যা দেশে যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেই ব্যাপারে সবক দেন। তারপরেও বাংলাদেশ কেন এই সম্মেলনে আমন্ত্রিত হয়নি, তার জবাবে পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা হচ্ছে, আমেরিকার গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ করা হয়েছে দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে। মাননীয় স্পিকার, আমরা এতদিন জানতাম যে পৃথিবীর সবচেয়ে উদার গণতান্ত্রিক দেশের তালিকা করলে পশ্চিম ইউরোপ এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো থাকবে। এখন আমরা বুঝলাম যে তাদের দেশের গণতন্ত্র দুর্বল, কারণ এরা এইসব সম্মেলনে আমন্ত্রিত হয়েছে, ঠিক যেমন আমন্ত্রিত হয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান। তাদেরকে আমরা উন্নত গণতান্ত্রিক দেশ বলেই জানি। পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়া যদি শক্তিশালী গণতন্ত্র লিটমাস টেস্ট হয়, তাহলে বাংলাদেশের সাথে শক্তিশালী গণতান্ত্রিক দেশের আরও কয়েকটি উদাহরণ হচ্ছে। মাননীয় স্পিকার, 1 মিনিট বাড়িয়ে দেবেন। উদাহরণ 1 মিনিট। মিয়ানমার, কম্বোডিয়া, তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার অন্যান্য দেশ, চীন, উগান্ডা, রুয়ান্ডা, সোমালিয়া, কঙ্গো সহ আফ্রিকার প্রায় সকল দেশ। গণতন্ত্র নিয়ে সারা বিশ্বেই সম্ভবত আবার নতুন করে পাঠ নেবার সময় এসছে। দেশের ভেতরে জনগণের সামনে মন্ত্রীরা যখন বাংলাদেশকে সিঙ্গাপুর, লন্ডন বা ইউরোপের মতো উন্নত দাবি করেন, সেটাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম ট্রোল হয়, হাসাহাসি হয়, আমরা দেখি। কিন্তু একটা রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী একজন পররাষ্ট্রমন্ত্রী যখন এমন মন্তব্য করেন, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সম্পর্কে খুব একটা ভালো ধারণা হয় না। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা বলেছেন। এই প্রসঙ্গে আমাদের একজন নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচন এখন আইসিইউতে, গণতন্ত্র লাইফ সাপোর্টে। আমি এই কথাটির তীব্র প্রতিবাদ করি। মাননীয় স্পিকার, আমি এই কথার সাথে একমত নই এ কারণেই যে বাংলাদেশের নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, এরা আইসিইউতে নাই, এটা এখন অলরেডি কবরে, ডেড অ্যান্ড ব্যারিড। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4, 2 মিনিট। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, আজকে যে বিলটি আনয়ন করা হয়েছে টেরিটরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যামেন্ডমেন্ট বিল 2021, মাননীয় স্পিকার, এই বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে পৃথিবীতে আমরা যে লক্ষ্য করি যে 4 ভাগের ভিতরে 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ হচ্ছে স্থল। মাননীয় স্পিকার, আমরা এই সমুদ্র এবং এই সীমানা রেখা নিয়ে অনেক কথা বলেছি। আমরা দেখেছি যে এগুলো নিয়ে আন্তর্জাতিক আদালতে অনেক মামলা হয়েছে, অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, মামলা তো হয়েছে, সীমানাও পেয়েছি, কিন্তু সেটাকে আহরণ করতে পারছি না। তাহলে কোন সীমানা নির্ধারণ হলো, এটি আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আজকে যাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব সম্পর্ক অবশ্যই থাকবে মাননীয় স্পিকার, কিন্তু সে বন্ধুত্ব সম্পর্ক যদি আমার জন্য হিতকর হয় বা সেটা যদি সমাজ এবং দেশের জন্য ক্ষতিকর হয়, সেটা কিন্তু খুব ভালো একটা মনে হয় বলে আমার কাছে মনে হয় না মাননীয় স্পিকার। আজকের এই জাতীয় সংসদ চলছে মাননীয় স্পিকার, আমরা মনে করি যে আমরা হয়তো এই 300 জন সংসদ সদস্য এখানে দেখতেছি আর বাইরে মনে কেউ দেখে না। মাননীয় স্পিকার, এই সংসদটা সিওয়াজ করে সারা পৃথিবীর মানুষ এবং আপামর সমস্ত জনসাধারণ যারা টেলিভিশন, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন আমাদের ইউটিউবে বিভিন্ন মাধ্যমে দেখে মাননীয় স্পিকার। তাই আমি বলতে চাই যে বাংলাদেশের যে দুর্বল অর্থনীতি, দুর্বল আমাদের যে আজকে যে কাঠামো, সেই কাঠামোটাকে পরিষ্কার করতে গেলে আমাদের অবশ্যই এই পররাষ্ট্রনীতিকে আরও স্ট্রং ভূমিকা পালন করতে হবে। কারণ পররাষ্ট্রনীতির উপর নির্ভর করে বাংলাদেশি বা যে কোনো রাষ্ট্রের কিন্তু বহির্বিশ্বের সঙ্গে কানেকশনটা, সেই কানেকশনটাকে সর্বোচ্চ শক্তিশালী মর্যাদায় পালন করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী এবং দেশের ভূমিকা সবচাইতে বেশি মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমি বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের অবশ্যই বন্ধু, কিন্তু যখন ফেলানির মতো কাউকে প্রতিদিনই বর্ডারে ফেলিয়ে দিচ্ছে, আমি কিন্তু কখনোই দেখিনি মাননীয় স্পিকার কোনো পত্রিকা কোনো বা মাধ্যমে সরকারি পক্ষ থেকে তার একটা প্রতিবাদ জানানো হয়েছে। এতবার তারা আমাদেরকে অ্যাটাক করবে, আমরা প্রতিবাদ জানাবো না, বন্ধু হলেও তাকে প্রতিবাদ জানানো দরকার মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু, বগুড়া 7, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব আহসান আদিলুর রহমান, নীলফামারী 4, অনুপস্থিত। আমি এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব AK আব্দুল মোমেনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। টেরিটরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021 বিলটি স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয় এবং স্থায়ী কমিটি আমাদের সভাপতি সাংসদ ফারুক খান সাহেব 3 ঘন্টা ব্যাপী সংসদ সদস্য ছাড়াও যতজন এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের সমন্বয়ে সেটা চুলচেরা বিশ্লেষণ করেন এবং বিশ্লেষণ করে তারপর স্থায়ী কমিটি বিলটি আপনার পরীক্ষা নিরীক্ষা করে সংসদের রিপোর্টে পেশ করেন। এছাড়াও এই আইনটি তৈরির কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের উদ্যোগে 2014 সালে শুরু হয় এবং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে প্রাথমিক খসড়া চূড়ান্তকরণ করার পর 3 বছর পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাখা হয়। সকল অংশীজনের যাচাই বাছাই ও অধিকতর মতামত 3 বছর সেখানে ছিল। তো এই অবস্থায় আপনার এই তাদের যে সময় চেয়েছেন সেটা মনে হয় ঠিক যথার্থ না, কারণ এতদিন ধরে তারা এই নিয়ে অনেক লোকজনই তাদের বক্তব্য দিয়েছেন এবং সেইগুলো আমরা গ্রহণ করেছি। আইনটি তৈরির প্রথম ভাগেই একটি কমিটির মাধ্যমে এর খসড়া প্রস্তুতকরণ হয়। পরবর্তীতে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে খসড়া প্রস্তুত করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ভাষা বাস্তবায়ন কোষের নিকট ভাষার প্রতীকীকরণের জন্য প্রেরণ করা হয়। এরপর তা লেজিসলেটিভ বিভাগে বেটিংয়ের জন্য প্রেরণ করা হয়। অতঃপর লেজিসলেটিভ বিভাগ কর্তৃক বেটিংকৃত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়। মন্ত্রিসভা খসড়ার নীতিগত অনুমোদন দেয়, তবে বঙ্গবন্ধুর আমলে প্রণীত আইনটির সংশোধনীয় হিসাবে তা প্রণয়ন করার নির্দেশনা প্রদান করে। মন্ত্রিসভার নির্দেশনার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে আরও পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী 1974 সালের আইনটি
সংশোধনপূর্বক আবার তা লেজিসলেটিভ বিভাগে আবারও বেটিংয়ের জন্য প্রেরণ করা হয়। লেজিসলেটিভ বিভাগ কর্তৃক পুনরায় বেটিং সম্পূর্ণ হওয়ার পর তা আবার চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়। মন্ত্রিপরিষদ চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সংসদে উত্থাপনের পর বিলটি পরীক্ষা নিরীক্ষার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। সংসদীয় স্থায়ী কমিটি বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করার নিমিত্তে সংশ্লিষ্ট সকল অংশীজনের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সমন্বয়ে একটি সাব কমিটি গঠন করে এবং তাদের সুপারিশ যথাযথভাবে প্রতিফলনের মাধ্যমে বিলটি পাশের জন্য আজ মহান সংসদে উপস্থাপন করা হয়েছে। এমতাবস্থায় বিলটি যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অতএব মাননীয় সদস্যদের প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। আমি এখানে আরেকটু বলতে চাই যে অনেক সাংসদ বিভিন্ন ইস্যু তুলেছেন এবং সেইগুলো সম্পর্কে একটু বলা দরকার যে কোনো দেশ আমাদের পাশে নাই। আপনার দৃষ্টিভঙ্গি কি থাকলে পরে, দৈন্যতা থাকলে পরে এমন হয়। কারণ আপনি জানেন সম্প্রতি ইউএনওতে সকল দেশের সমন্বয়ে কনসেনসাস একটা রিজলিউশন পাস হয়েছে রোহিঙ্গা সম্পর্কে, এবং সবাই এক বাক্যে বলেছে যে রোহিঙ্গার সমাধান হচ্ছে গিয়ে তার দেশে ফেরত যাওয়া, এবং তারা সবাই বাংলাদেশের সপক্ষে মতামত দিয়েছে। আর কেউ কেউ বলেছেন যে এটা সম্পদের ভান্ডার। অবশ্যই এখানে আমি বলতে চাই 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই সমুদ্র ভান্ডারের কথা কাহিনীটা দুনিয়ার অন্য দেশে এই আইন প্রণীত হয় নাই, জাতিসংঘে 1982 সালে প্রথম এই আইনটি প্রণীত হয়। সেই 82 সালের আগে 8 বছর আগে বঙ্গবন্ধু এই তার দ্বিশক্তির কারণে যে সমুদ্র ভান্ডার তাকে আহরণ, তার থেকে সংগ্রহ, সেই জন্য তখন তিনি চিন্তা করেছিলেন এবং এই মেরিটাইম বাউন্ডারি তখনই তিনি চিন্তা করে তৈরি করেছিলেন। এই জন্য আজকের এই সংসদে দাঁড়িয়ে আমি প্রথমত জাতির জন্য বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে চাই তার দ্বিশক্তিদের জন্যে, তার ভিশনের জন্যে, এবং তখন যারা সংসদে ছিলেন তাদেরও আমার ধন্যবাদ জানাই। তারা সবাই এক বাক্যে এই আইনটি তখন প্রণীত করেছিলেন। আর এখানে আরেকটু বলে রাখি যে 1982 সালে এই আইনটি যখন ইউএনওতে পাশ হয়, সাথে সাথে সবগুলো রাষ্ট্র এটা বাই অ্যান্ড লার্জ রেটিফাই করে। আনফর্চুনেটলি আমাদের দেশে পরপর সরকার ছিলেন। 1982 সাল থেকে 1982 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই আইনটি বাংলাদেশে রেটিফাই হয়নি। এটা বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক 2001 সালে এই আইনটি রেটিফাই করেন। আর এর মধ্যে যারা ছিলেন এই সমুদ্র ভান্ডার তারা ভুলে গিয়েছিলেন। এখন তারা সমুদ্র ভান্ডারের কথাবার্তা বলেন, কিন্তু সেই সময়ে তাদের এই যে 82 সাল থেকে আপনার 96 সাল কেউ চিন্তাই করেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে 2001 সালে এটা রেটিফাই হয়, এবং রেটিফাইয়ের নির্দেশ অনুযায়ী অতি কয়েক বছরের মধ্যে সেইটা সমুদ্রের সীমার জন্যে কেসটা ইউএনওতে নিয়ে ইটলোতে নেওয়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি তৎকালীন সরকার যারা ছিলেন তারা এই সমুদ্র ভান্ডার সম্পর্কে জ্ঞান সীমিত থাকায় কিংবা ইচ্ছা না থাকায় তারা এইটি কখনো আপনার জাতিসংঘে নিয়ে আসেন নাই। আমার সৌভাগ্য 2009 সালে যখন আমি ইউএনওতে গেলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিলেন যে প্রতিবেশী দুটো রাষ্ট্রের এই ফয়সালা করার জন্যে আপনার ইটলোতে এই ইস্যুটা নিয়ে যাওয়ার জন্যে। আপনারা জেনে খুশি হবেন সেই সমস্ত রাষ্ট্রদূত প্রতিবেশী রাষ্ট্রের সাথে দেন দরবার করে এই কেসটি ইউএনের ইটলোতে নেওয়ার জানার আপনার কি বলবে কনসিডারেশনটা পাওয়া গেল। এর পরবর্তীতে একমাত্র শেখ হাসিনার কারণে এই ইস্যুটা আমরা জাতিসংঘের ইটলোতে নিয়ে যেতে পারি। আর আপনারা শুনে খুশি হবেন সেই ইটলোতে নিয়ে যাওয়ার ফলে আমরা এই বিরাট সমুদ্র সীমা আমরা অধিকার পেয়েছি।
অধিকার, আইনগত অধিকার পেয়েছি। এইটার প্রোটেকশনের দায়িত্ব আমাদের। এই আইনটি যেটা তৈরি হচ্ছে তার ফলে এই প্রোটেকশন এবং এর ম্যানেজমেন্ট এবং এর থেকে আহরণের যত সুযোগ সুবিধা আছে সেটা আমরা গ্রহণ করব। আমি দুঃখিত যে আমার মাননীয় সাংসদরা অনেকেই সম্পর্কে বিশেষ তারা যাচাই বাছাইয়ের প্রস্তাব দিয়েছিলেন। যেহেতু অনেক দিনে 2014 সাল থেকে আজকে 7 বছর আমরা এটা আলোচনা করছি, সেই জন্য আমি তাদের প্রস্তাব মাননীয় স্পিকার গ্রহণ করতে পারলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের শিরোনাম, দফা, প্রস্তাবনা, দফা, দফা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 13 এবং 14 উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব মুকব্বির খান সিলেট 2, জনাব ফখরুল ইমাম ময়মনসিংহ 8, পীর ফজলুর রহমান সুনামগঞ্জ 4, জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি পিরোজপুর 3, বেগম রওশনারা মান্নান মহিলা আসন 47, জনাব শামীম হায়দার পাটওয়ারি গাইবান্ধা 1, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া 4, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ 3, রুমিন ফারহানা মহিলা আসন 50, জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু বগুড়া 7। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব মুকব্বির খান, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এই সংশোধনীটি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সামনে আছে, উনি ইচ্ছা করলে এগুলো গ্রহণ করতে পারেন, আর গ্রহণ না করারই সম্ভাবনা বেশি। তবে একটা কথা আমি বলতে চাই যে আমাদের দেশে যে সংকীর্ণ রাজনীতি, সেই সংকীর্ণ রাজনীতি আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যে আমরা কোনো সময় কারো ভালো অবদানের কথা স্বীকার করি না। এইটা স্বীকৃত 1974 সালে যে সমুদ্র আইন আমাদের দেশে করা হয়েছিল, তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর নির্দেশে আমার দলের প্রধান যিনি ডক্টর কামাল হোসেন স্যার সেই আইনটি প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে এই সমুদ্র সীমা নিয়ে যে আন্তর্জাতিক কমিটি হয়েছিল 80-র দশকে, সেই কমিটিরও আন্তর্জাতিক কমিটির উনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে যেটা বলতে হয়, আমাদের মধ্যে শুধু ডক্টর কামাল হোসেন স্যার না, আরও অনেক গুণীজন আছেন, কিন্তু আমাদের সংকীর্ণতার কারণে তার রাজনৈতিক যদি একটু ভিন্ন মত থাকে তাইলে আমরা তাদের কোনো সহযোগিতা নিতে চাই না, নেই না। এইগুলো আমাদের জাতির দুর্ভাগ্য। এই ব্যাপারে আমি আর বেশি বলতে চাই না। যাক, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজকে এটা উত্থাপন করেছেন। আমার মনে হয় যদি এইটা আরও একটু ব্রড মনে আরও কিছু সংখ্যক বিশেষজ্ঞদের মতামত নিতেন ভালো হতো। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম অনুপস্থিত। মাননীয় সদস্য পীর ফজলুর রহমান অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, 2 মিনিট।
ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার সংশোধনীগুলো এখানে উপস্থাপন করেছি, ওনার টেবিলে আছেন। মাননীয় মন্ত্রী প্রয়োজন মনে করলে কোনোটা গ্রহণ করতে পারেন। আমি শুধু একটা কথাই বলবো যে বঙ্গবন্ধুর ওই বিকশিত নীতি ছিল যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তা আমরা যেহেতু অধিকার পেয়েছি আইনগতভাবে, এখন এই সম্পদ আমাদের কাজে লাগাবো কি করে, এটা হবে আমাদের একটা দৃঢ় অঙ্গীকার। কি করে আমরা এটা ব্যবহার করতে পারি, আমাদের নীল অর্থনীতি কীভাবে গড়তে পারি, আমাদের জ্বালানি তেল এবং গ্যাস কী করে আমরা এখান থেকে আহরণ করতে পারি, এটার ব্যাপারে যে যে পদক্ষেপ নেওয়া দরকার মাননীয় মন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে সেজন্য আমি অনুরোধ করব, আমরা যেন সেটা করতে পারি সবাই সহযোগিতার মাধ্যমে। তাইলেই আমরা ভবিষ্যতে একটি সমৃদ্ধ জাতি হইতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য বেগম রওশনারা মান্নান, মহিলা আসন 47, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সংশোধনীগুলি মাননীয় মন্ত্রীর টেবিলে আছে, তিনি যদি কোনোটা গ্রহণ করেন তাহলে বাধিত হইব। আমি সংশোধনী আর আনতে চাই না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে যে বিলটি উপস্থাপন করা হয়েছে মাননীয় স্পিকার, আমি সে বিলটি টেবিল উপস্থাপন করা হয়েছে, যদি মাননীয় মন্ত্রী মনে করে এটাকে নেওয়া হবে তো নিবে, আর না হলে এটা হয়তো পাশ কাটিয়ে যাবে। তো আমি যেটা বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে একটা দেশের পররাষ্ট্রনীতিকে নিয়ে যেভাবে আমরা কথা বলছি, সেই পররাষ্ট্রনীতিকে আজকে আমরা যে কথাগুলো বলছি, যে আজকে আমাদের বাংলাদেশ যদি এই গণতন্ত্রের ডাকে আমরা আমেরিকায় যদি স্থান পেত আর ইন্ডিয়া যদি না পেত মাননীয় স্পিকার, তাহলে কিন্তু এখানে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলতো যে দেখেন ইন্ডিয়ার চাইতে আমাদের গণতন্ত্র কতটুকু শক্তিশালী, এবং এটাও বলতো যে প্রবৃদ্ধি আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার চাইতে বাংলাদেশের প্রবৃদ্ধি, তখন এখানে অনেক হাততালি দেখি টেবিল ফেটে যায় মাননীয় স্পিকার। আর আজকে যদি বাংলাদেশের অবস্থানে যদি ইন্ডিয়া যাইতো আর ইন্ডিয়ার অবস্থানে বাংলাদেশ আসতো, তাহলে বলতো যে ইন্ডিয়ার চাইতে বাংলাদেশ কতটা গণতন্ত্রের শক্তিশালী। এই জন্য আমরা ইউনাইটেড নেশনে আমাদের ডাক পেয়েছি মাননীয় স্পিকার। স্পিকার, চোখ বন্ধ করলে সব কিন্তু বোঝা যায় যে আমি কি করেছি আর আমার কি হচ্ছে, কিন্তু এইটা জানার পরও যদি মনে করি যে না আমি এটা জানি না, শুনি না, কিছু দেখছি না, তাহলে কিছু করার নেই মাননীয় স্পিকার। সব মানি তাল গাছটা আমার, এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের উপকৃত মতামত দিয়ে সেটাকে সামনে নিতে হবে, এটাই কিন্তু মানুষ দেখতে চায় মাননীয় স্পিকার। আজকে এই সমুদ্র নীতি নিয়ে যাদের সঙ্গে আমরা সম্পর্ক গড়ে তুলেছি, তারা কিন্তু আমেরিকায় গিয়ে তাদের সেই দরবারে গিয়ে কিন্তু নালিশ করছে। তাহলে যেই সীমাটাকে আমরা নির্ধারণ করেছি, সেই সীমানাটাকে বাউন্ডারিটাকে নির্ধারণ করে সেখান পর্যন্ত আমাদের দেশের মানুষের যে ভাগ্য নির্ধারণে যে সমুদ্র থেকে সম্পদ আহরণ হবে, সেই সম্পদটা যদি জাতির কাজে লাগে, আমরা বাঙালি জাতি আরও জীবিতে প্রবৃদ্ধি আরও বেশি বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, আমি এটা মনে করি। তাই মনে করি যে সমস্ত বিষয়কে উপেক্ষা না করে কিছু কিছু বিষয়কে মূল্যায়ন করা উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, 3 মিনিট। আন্তরিক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল। তবে মাননীয় স্পিকার, আমার পূর্ববর্তী বক্তা আমি জানি না, আমি বললাম যে ভারত বাংলাদেশ হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, আমি বললাম যে রক্তের সম্পর্ক, এখানে পাকিস্তান প্রীতির কথা কোথায় আসলো? মাননীয় স্পিকার, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমার নির্বাচন এলাকা কিন্তু সীমান্ত এলাকা। বাংলাদেশের বয়স মাননীয় স্পিকার 50 বছর। প্রতিদিন আমার সীমান্তে ভারত কর্তৃক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। বাংলাদেশের সমস্ত এলাকা আজকে ভারত কাঁটাতার দিয়ে সীমান্ত ঘিরে ফেলেছে। তারপরেও মাননীয় স্পিকার, আজকে যেভাবে মানুষ হত্যা হচ্ছে, এর প্রতিকার আমরা পাচ্ছি না। মাননীয় স্পিকার, আজকে গতকাল কি আমাদের মাননীয় সদস্য বলেছেন যে আমরা যেভাবে সরকারের পক্ষে কথা বলে আমাদেরকে দালাল বলা হচ্ছে, এইভাবে যদি কথা বলা হয় বাইরের পারসেপশন দাঁড়াবে যে বাংলাদেশের এরা সব ভারতীয় দালাল। মাননীয় স্পিকার, আমি পরিষ্কার স্পষ্টভাবে বলতে চাই মাননীয় স্পিকার, ভারতের সাথে বাংলাদেশের যে সীমানা চারিদিকে, সেখানে চারিদিকে আজকে বিভিন্ন জায়গায় মাননীয় স্পিকার আজকে মাদকের কারখানা গড়ে তোলা হয়েছে। আমরা ভারত বাংলাদেশ চুক্তি করছি, এ ব্যাপারে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পেরেছি মাননীয় স্পিকার? ইয়াবা বলেন, অন্যান্য মাদক বলেন, আজকে সমস্ত ভারত থেকে আসছে, মিয়ানমার থেকে আসছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের সাথে ভারতের যে অভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, আমরা সীমান্ত চুক্তি সম্পূর্ণ মধ্য দিয়ে কিছুটা সমস্যার সমাধান আমাদের করতে পেরেছি, কিন্তু ভারতের সাথে যে বাণিজ্যের যে বিরাট ঘাটতি রয়েছে,
আমরা কতটুকু জিনিস ভারতে রপ্তানি করতে পারছি মাননীয় স্পিকার, আর ভারত থেকে আজকে যে বৈষম্য, বাণিজ্যিক বৈষম্য, সে ব্যাপারে আমরা কতদূর অগ্রগতি অর্জন করতে পেরেছি। এই কথাগুলো বললে আমাকে বলবেন যে আমি পাকিস্তান প্রীতি। কি কথা বলেন মাননীয় স্পিকার? এগুলো মাননীয় স্পিকার, আমি মনে করি যে এই ধরনের কথাগুলো সংসদ থেকে স্পঞ্জ হয়ে যাওয়া দরকার। আমরা আমাদের সংকট নিয়ে কথা বলছি, আমাদের সংকটগুলো কি, আমাদের সমস্যাগুলো কি। আজকে আমি নির্বাচনী এলাকা, আমার জেলায় 4টি নদী মাননীয় স্পিকার, আন্তর্জাতিক নদী, পদ্মা, মহানন্দা, পাগলা, পূর্ণবাবা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনি যাবেন আগামী 2 মাস পর, প্রত্যেকটি নদী দিয়ে পায়ে হেঁটে আমি পার হতে পারি। প্রত্যেকটি নদীতে ভারত আপনার বাঁধ নির্মাণ করেছে, বন্যার সময় সমস্ত খুলে দেওয়া হচ্ছে, আর আপনার খরার সময় বন্ধ করে দিয়ে নদীগুলোকে শুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রংপুর অঞ্চল তিস্তার কারণে আজকে আমরা সম্পূর্ণ এলাকা ড্রাই হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই কথাগুলো বললে আমি ভারতের সমালোচনা করছি, ভারতের বিরোধিতা করছি। এটা তো আমাদের জাতীয় সংকট, এগুলো আমাদের জাতীয় সমস্যা। এই কথাগুলো বললে আমার কেন বলা হবে পাকিস্তান প্রীতির কথা? পাকিস্তানের সীমান্ত থেকে আমাদের এখানে মাদক আসছে না মাননীয় স্পিকার। সুতরাং আজকে আমাদের যে সীমান্তের এই সমুদ্র এলাকা নিয়ে পাকিস্তানের সাথে আমাদের কোনো বিরোধ নাই, বিরোধ হচ্ছে ভারতের সাথে। ভারত আমাদের এটার ব্যাপারে আজকে জাতিসংঘে আপত্তি জানিয়েছে। ভারতের সাথে আমাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারত আমাদের এটা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতো মাননীয় স্পিকার। আজকে সেটি বাদ দিয়ে ভারত আজকে জাতিসংঘে কেন গিয়েছে? আমাদের সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আলাপ আলোচনার মধ্যে আমরা নিষ্পত্তি করতে পারতাম মাননীয় স্পিকার। আমি আর বক্তব্য বাড়াবো না মাননীয় স্পিকার, আমাকে আপনি সময় দিয়েছেন, এই জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। ওনার মাইক দেন, 2 মিনিট। জি মাননীয় স্পিকার, আমার সংশোধনীগুলো টেবিলে আছে, মাননীয় মন্ত্রী যদি কোনোটা গ্রহণ করতে চান তিনি গ্রহণ করতে পারেন। মাননীয় স্পিকার, দেশে ইউপি নির্বাচন চলছে। এখন বাংলাদেশে নির্বাচন মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, সহিংসতা, পুলিশ প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ, প্রার্থীদের আচরণবিধির তোয়াক্কা না করা, নির্বাচন কমিশনের নির্লিপ্ততা, সরকারি দলের নিজেদের মধ্যে হানাহানি, খুনাখুনি ইত্যাদি ইত্যাদি। এই ইউপি নির্বাচনের 3 ধাপে ইতিমধ্যে 253 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে মাননীয় স্পিকার। এই 3 ধাপে যতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, অতীতে কোনো ইউপি নির্বাচনের পুরো নির্বাচনেও এত বেশি ইউপি নির্বাচনের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় নাই। বাকি আছে এখনো আরো কয়েকটি ধাপ। দেশে ইউপি নির্বাচন কেমন হচ্ছে সেটা সরকারি দলের নেতাদের উক্তি দেখলে বোঝা যায় মাননীয় স্পিকার। মাইন্ড ইট, নৌকার ভোট হবে ওপেনে, নৌকার বিরুদ্ধে গেলে কারো বাচন নাই, নৌকায় ভোট না দিলে এলাকা ছাড়ুন, ভোটের দিন AK-47 নিয়ে আসা না, প্রয়োজনে যা লাগে সব করা হবে, নৌকায় ভোট না দিলে কবরস্থানে জায়গা হবে না, মসজিদে নামাজ পড়তে দেয়া হবে না, নৌকার বাইরে ভোট দিতে দেয়া যাবে না, নৌকার বিরুদ্ধে ভোট চাইলে অবরোধ করে রাখা হবে, নৌকার ভোট নেওয়া হবে পিটিয়ে। এই ধরনের উক্তিগুলো এলাকায় এলাকায় গিয়ে করছেন আওয়ামী লীগের নেতারা। আর সর্বশেষ স্থানীয় MP ইলেকশনে নয়, সিলেকশনের নির্দেশনায় রিটার্নিং অফিসার প্রার্থীদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহার করবার মতো নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন। মাননীয় স্পিকার, নির্বাচন বড় বালাই। নির্বাচন থাকলে জনগণকে তোয়াক্কা করতে হয়, জনগণকে জবাব দিতে হয়, ভোটের জন্য জনগণের কাছে ফিরতে হয়, তাদের খুশি রাখতে হয়। এদেশে যে নির্বাচন বলে আদৌ কোনো কিছুর অস্তিত্ব নাই, তার আরেকটা প্রমাণ হচ্ছে তৃণমূলের একটা স্থানীয় সরকার নির্বাচনের সময় সরকার ডিজেল কেরোসিনের মূল্য বৃদ্ধি করলো। দেশে ন্যূনতম একটা সুষ্ঠু নির্বাচন থাকলে জনগণকে ভয় পেয়ে এই পদক্ষেপ নেওয়ার কথা না। পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখেছি, যখন তেলের দাম বেড়েছে, ভারত তেলের দাম কমিয়েছে। কেন কমিয়েছে? যখন দেখেছে বিধানসভা এবং লোকসভার উপনির্বাচন করতে। মাননীয় স্পিকার, 1 মিনিট বাড়িয়ে দেবেন। যখন দেখেছে মাননীয় সদস্য, আপনি তো বীজের উপর মাননীয় সদস্য আস্তে মাননীয় সদস্য, আপনি আমার কথাটা শুনুন। মাননীয় সদস্য, একটু অপেক্ষা করুন, আমার কথাটা শুনেন। আপনি তো বীজের উপরে কিছু বলছেন না, কাজের সময় বৃদ্ধি করা গেল না। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু অনুপস্থিত। আমি এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব AK আব্দুল মোমেনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সাংসদ সম্মানিত সংসদ সদস্যদের বক্তব্যের প্রেক্ষিতে আমি তাদের প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্যে যে তারা বিলটি পড়েছেন এবং সেই জন্য অনেকগুলো সংশোধনী এনেছেন। আমরা প্রত্যেকটা সংশোধনী বিচার বিশ্লেষণ করেছি
এবং সেই পক্ষেতে তাদের জানাতে চাই যে অধিকাংশই যেগুলো সংশোধনী এনেছেন সেইগুলো আপনার ল্যাঙ্গুয়েজের কাহিনী কথা বলেছেন, যেগুলো আমরা ইতিপূর্বেই এর ব্যাখ্যাও দিয়েছি। আর আরেকটি কথা বলতে চাই যে বিলটির উপর আলোচনা না করে অনেকেই অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন, যেটা তাদের সাংসদদের কাছ থেকে সেই ধরনের আমরা আশা করিনি। এই বিলটি একাধিক মাননীয় সংসদ টেরিটোরিয়াল ওয়াটার্স এবং ম্যারিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021 বিলটিকে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যাক্ট 1970 অধীনে অধিকতর সংশোধন হিসেবে উল্লেখ করার কথা বলেছেন। এটা প্রথমই এই বছরে এই আইনটি প্রথমবার সংশোধন হচ্ছে, সেই জন্য অধিকতর সংশোধন আমরা গ্রহণ করতে পারলাম না। বিলটি আইনে পরিণত হওয়ায় 3 মাসের মধ্যে কার্যকর হওয়ার সুপারিশ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে বিলটি পাশ হওয়ার পর যেদিন গেজেট আকারে প্রকাশ হবে সেদিন থেকেই এটি কার্যকর হবে, এটাই সাধারণ নিয়ম। এছাড়া সংশোধিত আইনটিকে বাস্তবতার নিরিখে যুগোপযোগী করার স্বার্থে এর ভাষা এবং বিষয়বস্তু ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অব দ্য সিজ 1982 আনক্লজ 1982 উইথিন ব্র্যাকেট, অন্যান্য আন্তর্জাতিক আইন ও চুক্তি, ভারত ও মায়ানমারের বিপক্ষে ট্রাইব্যুনাল বা আদালত কর্তৃক প্রদত্ত রায়ের সাথে সামঞ্জস্য রেখেই ঠিক করা হয়েছে। ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ক্যাচ অফ ফিশ, অফশোর, বেসলাইন, কনসেন্ট, কনভেনশন শব্দগুলো আনক্লোজ 1982 থেকেই অনুসরণ করে এখানে ব্যবহার করা হয়েছে। আমি কৃতজ্ঞ যে মাননীয় সাংসদগণ আইনটি পড়েছেন এবং এর বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন, যা অবশ্যই বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণ, উন্নয়ন ও ব্লু ইকোনমি ও সুশীল অর্থনীতির উন্নয়ন ও সামগ্রিকভাবে দেশের উন্নয়নে প্রকৃত ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি তাদের সুপারিশের জন্য বিশেষ করে রুস্তম আলী ফায়ারজি সাহেব যে কথাটা বলেছেন যে এই সম্পদ আহরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই সম্পদে আমাদের আরও মনোযোগী হতে হবে। আপনারা জেনে খুশি হবেন এই সম্পদ রক্ষণ এবং আহরণের জন্যে আমরা একাধিক উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছি। ইনফ্যাক্ট এর মধ্যেই আমরা ব্লু ইকোনমি এবং 2021 সাল 2100 খ্রিস্টাব্দের একটা ডেল্টা প্ল্যানও তৈরি করেছি, যার মধ্যে আমরা এই ব্লু ইকোনমির এই সম্পদ আহরণ কিভাবে করা যায় সে সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করেছি। আমি আবারও বলতে চাই, আজকে যেগুলো প্রস্তাব এসেছে সেইগুলো মূলত যেগুলো দেখা যাচ্ছে যে এই আইনটাকে বিলম্বিত করা, তারা আগেও এটা বিলম্বিত করেছেন, এখনও আবার বিলম্ব করার প্রচেষ্টা চালিয়েছেন। আমাদের বরং এইখানে সবচেয়ে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে 1974 সালে এই আইনটি হয়েছে, আর সম্প্রতি আমরা সেইটার বাংলাকরণ এবং আপনার কিছুটা আনক্লোজের প্রেক্ষিতে যেগুলো দরকার সেইগুলো সংক্রান্ত কিছুটা সংশোধন এনেছি। যেমন কন্টিনিউয়াস জোনের ব্যাপ্তি 18 মাইল থেকে 24 মাইল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। যেমন সমুদ্র দূষণের জরিমানা 5,000 টাকা থেকে ন্যূনতম 2 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সকল সংশোধন আনা হয়েছে 1974 সালে প্রণীত আইনটির যুগোপযোগী করার মাধ্যমে দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, টেকসইভাবে উত্তোলন ও আহরণ এবং ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির সর্বোচ্চ সুফল অর্জন ও সামগ্রিকভাবে দেশের উন্নয়নের স্বার্থে দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য চিন্তা করে। আমি দুঃখিত যে তারা যে সমস্ত প্রস্তাব দিয়েছেন সেইগুলো আমরা গ্রহণ করতে পারলাম না, কারণ এগুলো নতুন কিছু এই বিলটার মধ্যে নতুন কিছু অ্যাড করেনি। সেই কারণে আমি দুঃখিত যে আমার মাননীয় সাংসদদের এই প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিজয়ী সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোকাব্বির খান বিজয় শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে,
মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি বিলের এক দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোকাব্বির খান জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি বিলের 2 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রওশন আরা মান্নান বিলের 3 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি এবং জনাব মোকাব্বির খান বিলের 5 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন বিলের 6 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ এবং জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি বিলের 7 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা বিলের 8 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রুমিন ফারহানা এবং জনাব মোকাব্বির খান বিলের 11 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রওশন আরা মান্নান বিলের 13 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রুমিন ফারহানা জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি বেগম রওশন আরা মান্নান জনাব মোহাম্মদ হারুনুর রশিদ এবং জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন বিলের 14 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হল। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক।
যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব A.K. আব্দুল মোমেন, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি A.K. আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 আনিত বিলটি উইথিন ব্র্যাকেট টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021 ব্র্যাকেট কমপ্লিট স্থায়ী কমিটি কর্তৃক স্থিরকৃত আকারে এই মহাসংসদে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পারিতোষিক ও বিশেষ অধিকার বিল 2021 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আনিসুল হক, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সুপ্রিম কোর্ট জাজেস রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অর্ডিন্যান্স 1978 রহিতপূর্বক সময়োপযোগী করিয়া পুনঃপ্রণয়ন কল্পে আনিত বিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পারিতোষিক ও বিশেষাধিকার বিল 2021 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ ৮, বেগম রুমিন ফারহানা, মহিলা আসন 50, বেগম রওশনারা মান্নান, মহিলা আসন 47, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4, জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, জনাব মোহাম্মদ রোস্তম আলী ফরাজি, পিরোজপুর 3, জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু, বগুড়া 7 এবং পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ 4। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ 8, বেগম রুমিন ফারহানা, মহিলা আসন 50, বেগম রওশনারা মান্নান, মহিলা আসন 47, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4, জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, জনাব মোহাম্মদ রোস্তম আলী ফরাজি, পিরোজপুর 3 এবং জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু, বগুড়া 7। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ 8, অনুপস্থিত। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দুর্নীতির একটি খানা জরিপ আছে। এতে নানা রাষ্ট্রীয় সেবা গ্রহণ করার ক্ষেত্রে মানুষকে বিভিন্ন সেক্টরে যে ধরনের এবং যে পরিমাণের আর্থিক দুর্নীতির শিকার হতে হয় তার একটা হিসাব দেওয়া হয়। আমাদের হাতে সর্বশেষ যে জরিপটি আছে সেটা 2017 সালের। তার আগের জরিপটি হয়েছিল 15 সালে। দেখা যাক এই 2 সালে বিচারিক সেবা নিতে গিয়ে জনগণকে কী ধরনের দুর্নীতির শিকার হতে হয়েছে। দুর্নীতির জাতীয় খানা জরিপে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারী খানার মধ্যে বিভিন্ন আদালত থেকে বিচারিক সেবা নিয়েছে এমন খানাসমূহের মধ্যে 2015 সালে 48.2% এবং 2017 সালে 60.5% বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির শিকার হয়েছে। দুর্নীতির শিকার হওয়া খানার
হারের ক্ষেত্রে এই খাতের অবস্থান ছিল যথাক্রমে 2015 সালে ষষ্ঠ এবং 2017 সালে ছিল চতুর্থ। অর্থাৎ দেশের অন্যান্য রাষ্ট্রীয় সেবা খাতের তুলনায় বিচারিক সেবা খাতে দুর্নীতির ব্যাপ্তি বছরের পর বছর এটা বাড়ছিল। এই খাতে সেবা গ্রহণকারী খানাগুলোর 2015 সালে গড়ে 9,686 টাকা এবং 2017 সালে গড়ে 16,314 টাকা ঘুষ দিয়েছে। ঘুষ দেওয়ার পরিমাণের ক্ষেত্রে এই সেবা খাতের অবস্থান 2015 সালে তৃতীয় এবং 2017 সালে ছিল দ্বিতীয়। অর্থাৎ দেশের অন্যান্য সেবা খাতের তুলনায় বিচারিক খাতেও দুর্নীতির পরিমাণ বাড়ছিল। অনুমান করি বেশ কয়েক বছর নিয়মিতভাবে এই জরিপটি চলার পর করোনার কারণে সম্প্রতি আর জরিপটি হতে পারে নাই। তাই আমাদের হাতে একেবারে সাম্প্রতিক যে ডেটা সেটা নাই মাননীয় স্পিকার, কিন্তু অতীতের ট্রেন্ড বলে যে এটা বছর বছর বাড়ে। টিআইবির যে 2 সালের খানা জরিপের তথ্য দিলাম, তখন কিন্তু বর্তমানে যিনি আইনমন্ত্রী আছেন তিনি আইনমন্ত্রী ছিলেন। কোনো সভ্য উন্নত গণতান্ত্রিক দেশ হলে এই ধরনের দুর্নীতির জরিপ প্রকাশের পর আইনমন্ত্রীর পদত্যাগ করার কথা, কিন্তু আমাদের দেশে সেই সংস্কৃতি নাই মাননীয় স্পিকার। পদত্যাগ দূরেই থাকুক, এই ব্যাপারে যে সঠিক পদক্ষেপ নেবে সেরকমও কোনো সদিচ্ছা আমরা মন্ত্রীদের দেখি না। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট বাড়িয়ে দেবেন। চাই এই দেশে প্রতিটি বিচার প্রার্থী জানে বিচার ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে কিভাবে দুর্নীতি আছে। এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে নিম্ন আদালতে সরকারের কর্তৃত্ব থাকা। প্রশাসন থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করবার অনুচ্ছেদ 22 সংবিধানের 2য় ভাগ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ। তাই এই সংবিধানের অনুচ্ছেদ 115, 116-তে রাষ্ট্রপতির নামে সরকারের কর্তৃত্ব রাখা বিচার বিভাগ পৃথকীকরণের সাথে একেবারেই সাংঘর্ষিক। 1972 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানকে নিখুঁত সংবিধান বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কিন্তু সরকার নানা সময় এই সংবিধানকে শিরোধার্য করে তাতে ফিরে যাবার কথা বলে। ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারকদের ইমপিচমেন্টের ক্ষমতা সংসদের হাতে নেয়ার ক্ষেত্রে 72 সালের সংবিধানে ফিরে যাবার কথা খুব জোর দিয়ে বলেছিল সরকার। মজার ব্যাপার, 115, 116 অনুচ্ছেদ 1972 সালের সংবিধানের নিম্ন আদালতের পূর্ণ কর্তৃত্ব একমাত্র সুপ্রিম কোর্টের উপরে ছিল। রাষ্ট্রপতির নামে সেখানে সরকারের কোনো রকম কোনো ক্ষমতা ছিল না মাননীয় স্পিকার। 1972 সালের সংবিধান যদি সরকারের কাছে এতটাই গ্রহণযোগ্য হয়, তাহলে এই ক্ষেত্রে সেটা পরিবর্তন কেন করছে না, এটা মাননীয় আইনমন্ত্রী জবাব দেবেন। 2/3 অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা এই সরকারের আছে, চাইলেই তারা করতে পারে, সেটা কেন করছে না সেই জবাব আশা করি আজকে আমি পাবো। আরেকটি কথা মাননীয় স্পিকার, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য একটি আইন করবার কথা দীর্ঘদিন থেকে সংসদে বলা হচ্ছে এবং 95-2 অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া বিচারক নিয়োগ করা যাবে না তা না, কিন্তু সংবিধানের যে স্পিরিট সেটা অনুযায়ী একটা আইন থাকা উচিত। যেই সরকার শতভাগ বাধ্যবাধকতা থাকা নির্বাচন কমিশন নিয়োগের আইন প্রণয়ন করে না, সেই সরকার যে বিচারক নিয়োগের আইন করবে তেমনটা আমরা প্রত্যাশা করি না। সরকার মনে করে বিচারক নিয়োগের আইন করলে খুব সম্ভবত একেবারে দলীয় যে ব্যক্তিদের তারা নিয়োগ দিতে এখন পারছেন সেটা তারা আর ভবিষ্যতে পারবেন না। আমরা আশা করব যে আইনমন্ত্রী এখানে আছেন, তিনি এই প্রশ্নগুলোর উত্তর। মাননীয় সদস্য রওশনারা মান্নান, মহিলা আসন 47, 2 মিনিট। অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3। স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটু সময় দিবেন মাননীয় স্পিকার। মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে ডিবেট করতে বেশ ভালো লাগে। এখানে মাননীয় আইনমন্ত্রী, আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে দেশে কিন্তু এখন সার্কাস চলছে মাননীয় স্পিকার। আজকের গণমাধ্যমে আজকের যে প্রতিবেদন, আজকে ইউনিয়ন পরিষদের কিন্তু নির্বাচন হচ্ছে মাননীয় স্পিকার। এই নির্বাচনে আজকে যে তথ্য বেরিয়ে এসছে যে 569 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, তার মধ্যে 100 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তো মাননীয় স্পিকার, এটা অব্যাহত গতিতে চলছে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটা চার্জশিটের কপি পাঠিয়েছি। মাননীয় স্পিকার, আমি কিছুদিন আগে 274-এ পার্লামেন্টে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে এবং আমি একটা মামলা করেছি। সেই মামলাটি কেন আপনার তদন্ত হচ্ছে না, সেটার আলোকে মাননীয় স্পিকার মামলাটি চার্জশিট সিআইডিতে দেওয়া হয়। সিআইডি থেকে মামলাটি গত প্রায় 3 মাস আগে আপনার চার্জশিট দিয়েছে যারা অপরাধী তাদেরকে অভিযুক্ত করে, আর আমাকে ওই মামলা থেকে আমার বোন আমাদেরকে খালাস দিয়ে দিয়েছে। আমি অত্যন্ত বিস্ময়ের সাথে, অবাকের সাথে মাননীয় আইনমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশে আজকে বিচার বিভাগই বলি, নির্বাচন কমিশনই বলি আর প্রশাসনই বলি, এগুলোর প্রতি মানুষের কেন আস্থা কমে যাচ্ছে। আমি আপনাকে একেবারে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি মাননীয় এই ঘটনাটি। এই মামলাটি গতকালকে আমার জেলায় এখানে হাজিরার দিন ছিল।
আমাদেরকে খালাস দিয়ে দিয়েছে। আমি 205 ধারায় আপনার আমার উকিলের মাধ্যমে সাক্ষী হাজিরা ছিল। আমার বোন এবং আমার দুলাভাই করোনার কারণে গত 1 বছরে হাজির হয়নি। যেখানে 3 মাস আগে মাননীয় স্পিকার মামলা খালাস, সেখানে ওই মামলায় আপনার ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে। এটা হয় মাননীয় স্পিকার? তা নথির মধ্যে ফাইনাল রিপোর্টের কপি আদালতে জমা, তারপরে আপনার ওখানে উকিল বলছে যে মাননীয় আদালত গত এত তারিখে আপনার এটা মামলা খালাস হয়ে গেছে, তারপর ওয়ারেন্ট ইস্যু। মাননীয় সদস্য, মাননীয় স্পিকার এই কথাগুলো শেষ করবেন। আমাকে একটু সময় দিন মাননীয় স্পিকার। যে কারণে আমি বলছি যে এই যে বিচার বিভাগ, আজকে নির্বাচন কমিশন, আজকে বিভিন্ন ক্ষেত্রে যে মানুষের অনাস্থা তৈরি হয়েছে, এগুলো তো অন্যতম কারণ। আমাকে আল্লাহ দেখাচ্ছে, আমি আপনাকে সুস্পষ্টভাবে ডকুমেন্টারি বলছি মাননীয় স্পিকার, আজকে আপনি প্রায় দীর্ঘ 8 বছর যাবৎ আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। কেন মাননীয় স্পিকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে আইনটা কেন এখনো করলেন না? 50 বছর হয়ে গেল দেশের, 50 বছর আমরা দেশ অতিক্রম করলি, এখন পর্যন্ত আপনি আইন করলেন না। আপনি নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে, 23 সালে আবার ওই 14 আর 19-এর মতো নির্বাচন করবেন, 18-র মতো। মাননীয় স্পিকার, জনগণ এটি আর মেনে নেবে না। যদি আবার এটা করেন, আমরাকে সংসদ থেকে বেরিয়ে যেতে হবে, মাননীয় স্পিকার, কোনো উপায় থাকবে না। আমি অনুরোধ করব যে অবশ্যই নির্বাচন কমিশন, এত আইন করছেন প্রতিদিন, আমরা এই সংসদেই প্রায় 8-10টা আইন পাস করলেন, কেন আপনার নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন করছেন না? কেন করেন আইন? আমরা এখানে সবাই মিলে আলাপ আলোচনা করে আইনটা পাস করবো, অসুবিধা তো নাই। আপনি এগুলোর ক্ষেত্রে আমাদেরকে সঠিক উত্তরটা দিবেন। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4, 2 মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে যে বিলটি আনা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক পারিতোষিক ও বিশেষাধিকার বিল, মাননীয় স্পিকার, এই বিলটি আমরাও নিজেরাও কিন্তু একজন সরকারের একটা দায়িত্বপূর্ণ জায়গায় আমরা আছি। প্রত্যেকটা সেক্টর ওয়াইজ বাংলাদেশের 300 জন সংসদ সদস্য থাকে, সেখানে আমরা লক্ষ্য করেছি মাননীয় স্পিকার, যদি আমাদের এই পারিতোষিক বিলগুলো মাননীয় বিচারকগণের ক্ষেত্রে এগুলো অবশ্যই আমরা পালন করব। পাশাপাশি আমি জানতে চাই মাননীয় স্পিকার, এই পারিতোষিক বিল বা অন্যান্য বিলগুলো নিয়ে আমরা দেখেছি যে বর্তমান যে বিলগুলো নিয়ে আমরা কথা বলছি, মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্যদের পারিতোষিক কত, তাদের বেতন কত, এটি কিন্তু আমরা জানি। বিচারকদের সেটা হওয়া উচিত, ডেভিয়েশন অনুযায়ী সেগুলো কিন্তু ক্রমান্বয়ে দেওয়া দরকার। আমরা দেখেছি মাননীয় স্পিকার, ওয়াসার এমডির বেতন যদি 6 লাখ টাকা হয় বা ততোধিক হয় মাননীয় স্পিকার, তাহলে আমাদের বেতন কত হওয়া দরকার বা আমাদের পারিতোষিক কত হওয়া দরকার মাননীয় স্পিকার? এই ডেভিয়েশনটা অবশ্যই পদমর্যাদা অনুযায়ী হওয়া দরকার। আমি সেটা আইনমন্ত্রীর কাছে আমি অবশ্যই তুলে ধরছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এইটুকুই বলতে চাই যে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের বলার কিছু নাই। বিচার হচ্ছে সর্বোচ্চ একটা জায়গা, যেখানে মানুষ যখন বাহিরে কোনো জায়গায় বিচার না পেয়ে দ্বারস্থ হয় কিন্তু সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ কোর্টের আওতায়। মাননীয় স্পিকার, আজকে দেশে নির্বাচন চলছে, সেই নির্বাচন নিয়ে যে অবস্থা চলছে মাননীয় স্পিকার, এই নির্বাচনের অবস্থা যদি এখনও এরকম ভঙ্গুর দশায় থাকে মাননীয় স্পিকার, তাহলে এখান থেকে বেরিয়ে আসতে গেলে গণতন্ত্রের চর্চাটা অবশ্যই জরুরি মাননীয় স্পিকার। গণতন্ত্র থেকে পিছিয়ে পড়েছে, এর জন্য রাগ পাই নাই। আজকে যে নির্বাচন হচ্ছে, এত কিছুর মধ্য দিয়ে বিনা কন্টেস্টে অনেকেই নির্বাচিত হয়েছে, কিন্তু এই নির্বাচন বলে দিচ্ছে আগামী নির্বাচনের ভবিষ্যৎটা কতদূর উজ্জ্বল এবং সুসমন্বিত মাননীয় স্পিকার। আজকে আমরা দেখেছি নির্বাচন বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন বাহিনী, হেলমেট বাহিনী থেকে শুরু করে এখন হেলমেট খুলে রাস্তায় নামছে, তাদেরকে ক্যামেরায় দেখা হচ্ছে। বিএনপি কোনো মানুষ যদি সেখানে রাস্তায় থাকে, তাদেরকে কিন্তু সেখানে নিয়ে টর্চার করা হয় মাননীয় স্পিকার। ক্যামেরায় দেখছি, কিন্তু তাদের পক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই আইনটা আসলে এই একটা লিভ টু আপিলের নির্দেশে আনা হয়েছে, নতুন কিছু না। এটা শুধুমাত্র বাংলা এবং নিয়ম রক্ষার জন্য। এবং এই আইনে সুপ্রিম কোর্টের জাজের যে বেতনের কথা উল্লেখ আছে, আসলে বেতন যেটা পেতেন এইটাই, এটা কোনো বাড়ানো হয়নি। তবে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে হাইকোর্টে যারা জাজ নিয়োগন, তারা অনেক আছে লয়ার, অনেক ইনকাম করেন, জাজ হওয়ার পরে ইনকামটা কমে যায়, একটা ফিক্সড বেতনে চলে, ওনাদের বেতনটা আরও বাড়ানো যেতে পারে। এটা একটা যুক্তিসঙ্গত, ন্যায় বিচার স্বার্থে, কারণ অনেক সময় অনেক অভিযোগ আসে। মাননীয় স্পিকার, আমি এই মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে বলবো যে এই এরশাদ সাহেব, তিনি বিচার বিভাগকে মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য উপজেলায় কোর্ট করেছিলেন, মুন্সিপ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপরে পরবর্তী সময়ে সরকার, বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকারও, তারা এটা ডিস্ট্রিক্ট কোর্ট করে নিয়ে আসলেন। একটা রিজন দেখা যায় উপজেলায় গেলে করাপশন হবে,
মাননীয় মন্ত্রী, করাপশন কি এখন হচ্ছে না? ম্যাজিস্ট্রেট কোর্টে, সহকারী জজ কোর্টে, নিম্ন আদালতে হচ্ছে না? হচ্ছে। উপজেলা গেলেও কিন্তু একই অবস্থা, মানুষের বরং হ্যারাসমেন্টটা বাড়ছে। কারণ মানুষ উপজেলা থেকে জেলায় এসে থাকতে হয়। তা আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো, যেহেতু জনগণের কথা বলেন, জনগণের ন্যায় বিচার কাছে সহজে পাওয়ার জন্য উপজেলা সহকারী জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্টে উপজেলা নেন। মাননীয় স্পিকার, আরেকটা কথা আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সংবিধানে 100 আর্টিকেলে আছে যে প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির কনসেন্ট নিয়ে জনগণের ন্যায় বিচারের জন্য হাইকোর্টে সার্কিট বেঞ্চ ইচ্ছা করলে যে কোনো জায়গায় করতে পারেন। আজকে পঞ্চগড়ের লোকটা হাইকোর্টে আসলে একটু সমস্যা হয়। তাই আমি যেহেতু এখনকার আমাদের জাজ সাহেবরা আমাদের এই দেশের মানুষ, তারা আমাদের ভাই, তারা এই দেশের দেশপ্রেমিক, তারা তো হাইকোর্ট বেঞ্চের সার্কিট বেঞ্চ হিসাবে কক্সবাজার, পঞ্চগড়, ঝিনাইদহ এই সমস্ত জায়গায় তারা যেতেই পারেন। এটা যদি যান তাহলে আমার মনে হয় মানুষের অনেক সময় একটা উপকার হবে। আরেকটা বিষয় হলো, মাননীয় স্পিকার আমাকে 2টা মিনিট দেন। এখানে এই যে সংবিধানের কথা বলা হয়, আসলে সংবিধানের 2টা নির্দেশনা, সেটা আমরা কেউই পালন করি নাই। একটা হলো যে নির্বাচন কমিশন আইন, এটা কোনো গভর্নমেন্ট করে নাই। আজকে যারা বলছেন সমর্থন করে, তারাও কিন্তু করেন নাই, আমরাও করি নাই। সেকেন্ড, আরেকটা হলো যে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ, এটাও কিন্তু 50 বছরের কোনো গভর্নমেন্ট করে নাই। যারা দাবি করে তারাও করেন নাই, আমরা করেন নাই। কিন্তু আওয়ামী লীগ তো তারা সংবিধান রচনা করেছেন, জাতির পিতা রচিত সংবিধান। মাননীয় স্পিকার, আমি 2009-10 সালে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ করার জন্য একটা বেসরকারি বিল এনেছিলাম। মাননীয় স্পিকার সেই বিলটা পাঠান বাছাই কমিটিতে। বাছাই কমিটির পক্ষ থেকে দেশের সমস্ত সিনিয়র জজ, সিনিয়র লয়ার, তাদের মতামত হেয়ারিং নেন। হেয়ারিং নিয়ে বাছাই কমিটি সেই বিলটা পাস করার জন্য পার্লামেন্টে প্লেস করেন। পার্লামেন্টে আর পাস হয় নাই, মেয়াদ চলে যায়। মাননীয় স্পিকার, আপনি জানেন আমি 2019 সালে আবার একই বিল 19 সালে এনেছি, ওই যে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ করার। কিন্তু মাননীয় স্পিকার, বিলটা এখনো পার্লামেন্টে আসে নাই। আমি আশা করব মাননীয় মন্ত্রী আপনাকে সহায়তা করেছে। মাননীয় মন্ত্রী, আপনাদের যদি জাজ নেওয়া লাগে আরো নেন, 100 নেন, 50 জন নেন, কিন্তু ভবিষ্যতে মাননীয় মন্ত্রী ভবিষ্যতে জাস্টিস নিয়োগের আইনটা করেন। কারণ এখন কোর্টে গেলে কোনো মামলা নেই, কোন কোর্ট? এটা তো আওয়ামী লীগের কোর্ট, এখানে গেলে আওয়ামী লীগের লয়ারে নাও বলে এটা কি, এটা তো বিএনপি আমলের জাস্টিস নিয়োগ, এখানে বিএনপি লয়ার নিলে এখানে সুযোগ পাওয়া যাবে। এই সব কথা কিন্তু ন্যায় বিচারের অন্তরায়। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি একজন ভালো লয়ার, আপনাকে চিনি, আপনি ভালো মানুষ। আপনি অনুরোধ করবো সংসদ নেতার পারমিশন নিয়ে অন্তত পক্ষে ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতের মতো জায়গায় ন্যায় বিচারের স্বার্থে যোগ্য লোককে বিচারপতি নিয়োগের জন্য আইনটা করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, পিরোজপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই যে রিমুনারেশন, সুপ্রিম কোর্ট জাজেস রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অর্ডিন্যান্স সংশোধন করে যে বিলটি আনা হয়েছে, এটা মানে বিচারকদের সুযোগ একটু সুবিধা বৃদ্ধির জন্য, সেটা ঠিক আছে, সঙ্গত। কারণ আমার বলতে হয় যে বিচারকদের প্রশ্ন ওঠা আমাদের যে কত দুর্ভাগ্যজনক। মানুষের শেষ ঠিকানা, শেষ জায়গা আদালত, এটা নিয়ে যখন প্রশ্ন করে মর্মাহত হই, দুঃখ পাই। একটি স্বাধীন দেশে এটা কষ্ট আমাদের দেয়। এটা কি সমাধান কোন পথে? ওনার হাতে তো কোনো সমাধান নেই। সমাধান হচ্ছে ব্যক্তির চরিত্রের উপর। ওনার নৈতিকতা ওনাকেই অর্জন করতে হবে, ওনার মূল্যবোধ ওনাকেই অর্জন করতে হবে, ওনার চারিত্রিক দৃঢ়তা ওনার থাকতে হবে, ওনার দেশপ্রেম থাকা প্রয়োজন। ওনার যদি এই ক্যারেক্টার নিজে অর্জন না করতে পারে, তাই জোর করে কেউ আইন দিয়া এটা কোনো দেশে পারে না, কোনো কালে পারা যাবে না। তবে এই জন্য আমরা মনে করি যে আইনের কিছু অনুশাসন থাকে, শর্ত হিসেবে অনুঘটক হিসেবে কাজ করে, সেটা করুক। তবে ওনাদের সুযোগ সুবিধা, অনেস্ট বিচারকও তো আছে অনেক, যারা ন্যায় বিচার করে, যেমন যারা বিচার করে। সুতরাং তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা আমি যথার্থ বলে মনে করি। সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সমর্থন করি। যে বিষয়টি ইতিমধ্যে আলোচিত হয়েছে যে উপজেলা লেভেলে কোর্ট, আমার এলাকায় আছে একটি কোর্ট, আর একটা লাগবে ওই জুডিশিয়ারি, যেটাকে ফৌজদারি এই দেওয়ানি মামলা মুন্সেফ কোর্ট যেটাকে বলা হয়। তো সেটা মাননীয় মন্ত্রীর সাথে আমি কয়েকবারই আলাপ করেছি, যেটা ছিল দুইটাই, মানুষই সুযোগ সুবিধা পেত। এখন একটা চলে, আটটা চলে না। একটার জন্য যাওয়া লাগে আবার 50 কিলোমিটার, 60-70 কিলোমিটার দূরে জেলা সদরে। এটা একটু করার জন্য উনি আশ্বাস তো করেছিলেন আমাকে, যদি করে দেন। আর সেখানে বিল্ডিং নেই, আপনি এত কিছু করেন, একটু বিল্ডিং করে দেন, জনগণ সুবিধা পাবে। জনগণের জন্যই তো আপনারা। আর সবশেষে যেটা বলবো যে সাংবিধানিকভাবে
যে বিষয়টি আলোচনা করেছে মহামান্য সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব যে বেঞ্চ করেছিল 8টি, আপনারা বেসিক স্ট্রাকচার ভায়োলেশন হয় বলে কোর্টের আদালতের রায়ের কারণে এটা বাতিল করেছেন, কিন্তু আদালত সংবিধানে তো এটা লেখা আছে যে অস্থায়ীভাবে বেঞ্চ করতে পারে, এটা তো নিষেধ নাই। সুতরাং এই অস্থায়ীভাবে বেঞ্চ করা সাংবিধানিক একটা বিধান, জনস্বার্থে আপনার সেখানে বেসিক স্ট্রাকচারও মানে ধ্বংস হবে না, সংবিধান বিরোধীও হবে না, জনস্বার্থের অনুকূলে হবে এবং আমাদের এদেশের জনগণের উপকৃত হবে। সে কারণে বরিশালে, পঞ্চগড়ে, একেবারে দূরে দূরে যে এলাকাগুলো আছে সেখানে মাঝে মাঝে করেন, কিছু চর্চা করেন, জনগণের যে মামলার জট থেকে তারা নিষ্কৃতি পাবে, জনভোগান্তি কমবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু, বগুড়া ৭ অনুপস্থিত। মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ ৪ অনুপস্থিত। আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, শুরুতেই আমি মাননীয় সংসদ সদস্য যারা যাচাই বাছাই এবং কমিটিতে পাঠানোর জন্য বক্তব্য দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বক্তব্য দেওয়ার সময় অনেক স্বাভাবিকভাবেই অনেক কথা উঠে এসছে এবং আমার মনে হয় যে 2-4টা কথার জবাব আমার দেওয়া উচিত। একটা হচ্ছে যে মাননীয় স্পিকার, এটা ভুললে চলবে না যে বিএনপির আমলে আমরা 5 বার কিন্তু অন্য কিছুতে চ্যাম্পিয়ন না হতে পারি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এখন তাদের কাছ থেকেই দুর্নীতির কথা শুনতে হয়। মাননীয় স্পিকার, আমি উনি যেরকম বলেছেন যে উনি এই যে সংবিধান এটা সবচেয়ে ভালো সংবিধান, উনি সেটা মানেন না, আমিও সেরকম ওনার মতনই বলবো এবং আমারটা যুক্তিসঙ্গত, ওনারটা যদিও যুক্তি নাই। আমি বলবো যে উনি যে টিআইবি রিপোর্টের কথাটা বলেছেন এটা আমার কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়। তবু মাননীয় স্পিকার, ব্যাপারটা হচ্ছে যে অনস্বীকার্য যে কিছু কিছু দুর্নীতি সব জায়গায় যেরকম হতে পারে এখানেও হওয়াটা অস্বাভাবিক নয়। তার কারণটা হচ্ছে মামলার জট। সকলেই চান যে মামলাটা তাদের তাড়াতাড়ি শুনানির জন্য একটা মামলার জট হয়েছে এবং এটা ওনাদের আমল থেকে শুরু হয়েছে। ওনারা আমাকে সঠিকভাবে করতে পারেন নাই বলে ওই প্রসঙ্গে আমি যাব না, কিন্তু এখন আমরা মামলার জট কমানোর চেষ্টা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে জুডিশিয়ারি এবং ডিজিটাইজেশনের যে পদক্ষেপ নেওয়া হয়েছে মাননীয় স্পিকার, আমার বিশ্বাস যে ওনারা যেই কথাগুলি বলছেন, একে স্পিডি ডিসপোজাল এবং যে আমলাতান্ত্রিক দুর্নীতি বা থাকে সেইগুলি দূরীকরণ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি জনাব সংসদ সদস্য জনাব মুজিবুল হক সাহেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি যে আমি দুটো আইনি, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন এবং আরেকটা হচ্ছে আপনার এই নির্বাচন কমিশন আইন, এই দুটো আইনই মাননীয় স্পিকার এটা ড্রাফট করা হচ্ছে এবং এইটা মাননীয় স্পিকার আমি কিছুদিন আগে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সুজন নাম, তারা আমার কাছে এসেছিল একটা কপি, তারা একটা ড্রাফট করেছে সেটার কপি দিতে। তখন আমি বলেছিলাম যে ওনারা বলেছিলেন যে এইটা সব আছে, তো এইটা অর্ডিন্যান্স করে দিলেই তো আইন ভালো হয়ে যায়। তখন আমি পরিষ্কার বলেছি যে এই ধরনের আইন, এই নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে যে আইন, সেটা সংসদে আলোচিত না হওয়া পর্যন্ত এই আইনটা করা ঠিক হবে না। এটা বোধহয় আমি মাননীয় সংসদের সম্মান বাড়িয়েছি, কমাই নাই। তো কথা হচ্ছে যে এইটা আমি মনে করি আমি মনে করি যে এটা সংসদে আলোচিত হওয়া উচিত এবং আমার ধারণা, আমার এখনও পরিকল্পনা যে যেই এর পরের সংসদ বা তার পরের সংসদে আমরা এটা আলাপ করব। কিন্তু এই যে
আপনার অন্যান্য আনুষঙ্গিক কাজ তাড়াহুড়া করে 15ই ফেব্রুয়ারি 2022 সালের মধ্যে এটা করা যাবে না বলেই আমি বলেছি। মাননীয় স্পিকার, প্র্যাকটিক্যাল স্পিকিং অ্যান্ড স্পিকিং দ্য ট্রুথ ইজ দ্য রাইট থিং। সেই জন্যই আমি আশ্বস্ত করি নাই এটা, কিন্তু দুটোই কিন্তু আমরা করার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, একটা আইনি প্রশ্ন জনাব হারুনুর রশিদ সংসদ সদস্য সাহেব তুলেছেন। উনি প্রথম কথা বলেছেন যেটা ইন দি আই অফ দ্য ল ইট ইজ এ রং সাবমিশন, সেটা হচ্ছে উনি বলেছেন আমাকে খালাস করে দিয়েছে। মাননীয় স্পিকার, এখানে 1 মিনিট বলবো আমি। মাননীয় স্পিকার, ব্যাপারটা হচ্ছে যে বিচার করা ছাড়া কিন্তু কোনো বিচারক কাউকে খালাস করতে পারে না। একটা হচ্ছে ডিসচার্জ করতে পারে, সেই ডিসচার্জ হয়তো ওনাকে করেছেন, অথবা এমন হয়েছে যে ডিসচার্জ করেন নাই, ওনার মামলার যে ফাইনাল রিপোর্ট দিয়েছে সেটা হয়তো আপনার বিচারক একসেপ্ট এখনো করেন নাই। একসেপ্ট যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে হাজিরা দিয়ে যেতে হবে। একসেপ্ট করলে পরে তারপর না। আরেকটাও হতে পারে, আমি এখন আইনি পরামর্শ দিচ্ছি, আরেকটা হতে পারে যে একটা রিভিশন করা হয়েছে, উনি কিন্তু সেই সব তথ্য কিছু দেন নাই। উনি একজন বিচারককে অর্ধ তথ্য, অসত্য তথ্য এবং ভুল আইন বলে উনি একজন বিচারককে দোষ দিয়ে দিলেন। মাননীয় স্পিকার, আমি বলবো মাননীয় সংসদ সদস্য, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থানে আছেন, আপনি অত্যন্ত রেসপন্সিবল একজন লোক, একটু তথ্যাদি ভালো করে জেনে টেনে যদি আনেন প্রতিকার নিশ্চয়ই পাবেন এবং সেই বিচারকের কাছেই পাবেন। মাননীয় স্পিকার, আমি মনে করি যে 1978 সালে এই আইনটি অর্ডিন্যান্স দ্বারা প্রণীত হয়েছিল, এর আগেও ছিল। তো এখন কথা হচ্ছে যে এইটা 1978 সাল থেকে চলে আসছে, সকলেই এটা অ্যাকসেপ্ট করেছেন। এটার আসল স্টেক হোল্ডার যারা, তারাও কিন্তু এই আইনটাকে মেনেই চলছেন। সেই জন্য যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন এই মুহূর্তে আছে বলে আমার মনে হয় না। তো আমি দুটো প্রস্তাবই গ্রহণ করতে পারলাম না বলে দুঃখিত। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পারিতোষিক ও বিশেষাধিকার বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পারিতোষিক ও বিশেষ অধিকার বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের শিরোনাম দফা, প্রস্তাবনা দফা, দফা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 13, 14, 15 এবং 16-র উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ 8, বেগম রুমিন ফারহানা, মহিলা আসন 50, বেগম রওশনারা মান্নান, মহিলা আসন 47, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4, পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ 4, জনাব মোহাম্মদ রেজাউল করিম, বাবলু, বগুড়া 7। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম অনুপস্থিত। মাননীয় সদস্য রুমিন ফারহানা 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি খুব মনোযোগ সহকারে আইনমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। রাজনীতির বাকযুদ্ধে কিছু কিছু কথা আছে যেগুলো এত অসংখ্যবার বলা হয় রেটরিকের মতো যে সেগুলো নিয়ে প্রশ্ন তোলার কথা আর কেউ চিন্তাও করে না।
তা না হলে শেয়ার বাজার কেলেঙ্কারি, কেন্দ্রীয় ব্যাংক লুট, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, সাধারণ একটা কর্মীর ঘরে 2000 কোটি টাকার কাগজ পাওয়ার পরেও সেই দল আওয়ামী লীগ এখনো বলে দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়নের কথা। মাননীয় স্পিকার, এই কথাটি আমাকে এত বেশিবার শুনতে হয়েছে যে আমি ভাবলাম একটু দেখি ঘটনাটি কি। আওয়ামী লীগের সৌভাগ্য যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের প্রথম দুর্নীতির জরিপ বাংলাদেশে শুরু করে 2001 সালে এবং 2001 সালের পুরোটা সময় জুড়ে ছিল আওয়ামী লীগ। অক্টোবরে ইলেকশন হয়, ইলেকশনের পরে বিএনপি ভূমিধস বিজয় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে। মাননীয় স্পিকার, সেই সময় দুর্নীতিতে 2001 সালের যে রিপোর্ট কার্ড সেটি প্রকাশিত হয় 2002 সালে এবং সেই সময় আওয়ামী লীগ দুর্নীতির যে জঞ্জাল রেখে গিয়েছিল সেই কারণে রিপোর্ট কার্ডে 10-এর মধ্যে বাংলাদেশের স্কোর ছিল 0.4 এবং পরে 2002, 3, 4 এবং 5-এ যথাক্রমে বাংলাদেশের স্কোর উপরে উঠতে উঠতে 1.2, 1.3, 1.5 এবং 1.6 করে 2006-এ যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিএনপি যায় তখন স্কোর 2-এ গিয়ে ঠেকে। সুতরাং এই যে 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়নের গল্প আওয়ামী লীগ আমাদেরকে শোনায়, গোয়েবলসীয় কায়দায় একই মিথ্যা কথা বলে, এটা আসলে আওয়ামী লীগের রেখে যাওয়া দুর্নীতির জঞ্জাল। এবং গত 13 বছরে আমরা দুর্নীতির যে মহোৎসব এই দেশে দেখেছি তাতে এটা বুঝতে আর কারো বাকি থাকে না যে দুর্নীতি এবং আওয়ামী লীগ সমার্থক শব্দ। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট বাড়িয়ে দেবেন। মাননীয় স্পিকার, শুধু যে আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল তাই নয়, তার উপরে বেশ কিছু দেশ সেই সময় তালিকাভুক্ত হয়নি। 2001 সালে মাত্র 102টি দেশ ছিল দুর্নীতির এই তালিকায়। এখন 2020 সালে গিয়ে 179টা দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। এই দেশগুলোর মধ্যে আফ্রিকান কান্ট্রিজগুলো যেমন আছে, তেমনি যেসব দেশগুলোতে স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী সরকারের শাসন সেই দেশগুলো যুক্ত হয়েছে এবং তার ফলে যেটা হয়েছে দুর্নীতিতে বাংলাদেশ আরো অনেকখানি পিছিয়ে এসছে। এটা আওয়ামী লীগের সৌভাগ্য যে আরো নতুন 179টি দেশ যুক্ত হওয়ার ফলে দুর্নীতিতে এখন আর বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হচ্ছে না। না হলে আমরা যেভাবে 37 লাখ টাকা দিয়ে পর্দা কিনতে দেখি, যেইভাবে একটা শুয়ের দাম হয় 10,000 টাকা, তাতে দুর্নীতিতে শুধু চ্যাম্পিয়ন না, দুর্নীতিতে বিশ্ব ব্রহ্মাণ্ডে আওয়ামী লীগ 1 নম্বরে থাকতো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রওশনারা মান্নান, মহিলা আসন 47, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সংশোধনীটি হলো বিলের 1 দফার 2 উপদফার পরিবর্তে নিম্নোক্ত নূতন 2 উপদফাটি প্রতিস্থাপন করা হোক, যথা এই আইনের 13 ধারা 3রা জুন 2019 তারিখে কার্যকর করা হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং অন্যান্য ধারাসমূহ অবিলম্বে কার্যকর হইবে। মাননীয় স্পিকার, আমার আরেকটি সংশোধনী হলো বিলের 6 দফার প্রথম পংক্তিতে অবস্থিত বেতনের সমপরিমাণ শব্দাবলীর পরে একটি করিয়া 2টি শব্দাবলী সন্নিবেশ করা হোক। আমার শেষ সংশোধনীটি হলো বিলের 7 দফার প্রথম পংক্তিতে অবস্থিত বেতনের শব্দটির পরিবর্তে মূল বেতনের শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বিলটি মহান সংসদে উত্থাপিত হয়েছে। মাননীয় মন্ত্রী যদি মনে করে দেখবে তাহলে দেখবে। আর আমি একটি বিষয়ে কথা বলতে চাই মাননীয় স্পিকার, বিচারের বাণী আছে নিভৃতে কাঁধে। মাননীয় স্পিকার, যদিও এই কথাটা আমরা বারবার বলছি, মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, তারা অনেক ব্যাখ্যা দিচ্ছেন। আমরা আইনের ছাত্র নই, এত কিছু বুঝি না। আমরা সাধারণ মানুষ হিসেবে মানবতাকে বুঝি। সুতরাং এই মানবতাকে মূল্যায়ন করার জন্যই দেশবাসী সেটা প্রত্যাশা করে। মাননীয় স্পিকার, একজন মানুষ যখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে যায় মাননীয় স্পিকার, তখন কিন্তু তাকে সুযোগ দেওয়া হয় যে তোমার ইচ্ছাটা কি বা তুমি কি চাও। সে মানুষ যদি ভালো মন্দ কিছু খেতে চায়, তার চিকিৎসার দরকার হয়, সেটা কিন্তু রাষ্ট্র করে দেয় মাননীয় স্পিকার। এটা হচ্ছে রাষ্ট্রের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার মাননীয় স্পিকার। সেখানে আমরা লক্ষ্য করছি যে যেখানে বড় বড় আসামিরা জেলখানা থেকে ছাড়া পেয়ে যাচ্ছে,
মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে ফাঁসি দণ্ড মকুব করে ছেড়ে দিচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে। মাননীয় স্পিকার, সেখানে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে মুক্তির বিষয়ে আমরা কথা বলেছি, তার সুচিকিৎসা বিষয়ে কথা বলেছি। মাননীয় স্পিকার, এটাকে কোনোভাবে কর্ণপাত করা হচ্ছে না, আমরা বিভিন্ন জায়গায় সেটা নিয়ে কথা বলেছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় আইনমন্ত্রী সহ দেশের আমাদের সংসদ নেত্রীর কাছে বিনীত অনুরোধ জানাবো যে তাকে অন্তপক্ষে জেলে থেকে বের করে তাকে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ দেওয়া হোক। মাননীয় স্পিকার, আমরা যতটুকু জানি যে 406 যদি তার বাসাকে ছাপ জেল ঘোষণা করা হয়, সেখান থেকে ছাপ জেল ঘোষণা করার পরেও সেখান থেকে মুক্তি দেওয়া তাকে সম্ভব। মাননীয় স্পিকার, খালেদা জিয়া আজকে চিকিৎসাহীন অবস্থায় যদি আল্লাহ না করে কিছু হয়ে যায়, সময় কিন্তু মানুষকে একসময় মানুষ উচিত শিক্ষা বা জবাব দিয়ে যায়। মাননীয় স্পিকার, সেটা হয়তো এখন কিংবা 50 বছর পরে। আপনারা দেখেছেন মাননীয় স্পিকার, বর্তমান যাদেরকে ফাঁসির কাঠগণ্ডে আপনারা বিচার করতেছেন, সে বিচারটা কিন্তু ছিল 30 বছর 40 বছর আগের, কিন্তু এখন তাদের ফাঁসি হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা বিনীত অনুরোধ করি যে হাজার হাজার কোটি টাকা লুট করে অনেকে পার পেয়েছে, আর সামনে। ধন্যবাদ মাননীয় সদস্য পীর ফজলুর রহমান অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু অনুপস্থিত। আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রথমেই আমার একটু জবাব দিতেই হয়। আমি মনে করেছিলাম যে আমি কথা বলবই না আজকে। তো মাননীয় স্পিকার, সংসদ সদস্য রুমিন ফারহানা অ্যাডভোকেট উনি যা বলেছেন, উনি খুব সুন্দরভাবে কিন্তু একটা হিসাব দিলেন 2001, 2002, 2003, 2004 বলে। তো উনি 2001-এর কথা যেটা বললেন, আচ্ছা সেটা ডিবেটেবল, কিন্তু 2002-এও কি উনি এখন ওনার যদি স্মরণশক্তি এতই হয়ে যায় তাহলে তো আর আমার কিছু বলার নাই। কিন্তু 2002, 2003, 2004, 2005 সালে কারা ক্ষমতায় ছিল এটা উনিও জানেন, আমিও জানি, এবং তারাই দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল। তো মাননীয় স্পিকার, এখন ওনার যদি আত্মতৃপ্তি হয় এই সব অসত্য তথ্য বলে এবং আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ, যেখানে এখানে মিথ্যা কথা, এই কথাটা কিন্তু বলা যায় না, এই আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করে যদি এইসব কথা ওনার বলতে ভালো লাগে বলুক, আমরা শুনি। কিন্তু একটা জিনিস আমি আবারও বলি ওনাদের এই বিএনপির নেতা নেত্রীদের, যে দেখেন মানুষকে আর বিভ্রান্ত করেন না। বিভ্রান্ত অনেক করেছেন, 21টা বছর দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের কাছে নিয়ে গিয়েছিলেন। এখন আর এইসব অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন না। মাননীয় স্পিকার, আরেকটা কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, ওনাদের নেত্রী, ওনাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি এতই ভালোবাসা যে ওনারা খালি বলেন ওনাকে মুক্তি দেন, উনি মুক্ত। ওনারা খালি বলেন সাব জেল বানিয়ে, ওনার বাসাটা কোনো জেলই বানানো হয় নাই, তারপরেও ওনাদের যে তথ্যের এতই বিভ্রাট, আমি কিছু বুঝতে পারছি না যে এতই যদি ভালোবাসা থাকে এই তথ্যগুলি তো অন্তত পক্ষে কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা জেনে এখানে এসে কথা বলবেন। ওনারা এত সুপারফিশিয়ালি কথা বলেন। ওনাদের জ্ঞাতার্থে আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার মানবিকতার কারণে 2000 ডেটটা ঠিক ফৌজদারি কার্যবিধির 401 ধারায় তাকে তার দণ্ডাদেশ স্থগিত করে তাকে 6 মাস করে মুক্তি দিয়েছেন। তিনি সম্পূর্ণ মুক্ত। সেখানে দুটো শর্ত যুক্ত ছিল, সেই দুটো শর্ত এখন আছে, এবং সেই মুক্ত বলেই তিনি তার বাসায় থাকতে পারছেন এবং মুক্ত বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মাননীয় স্পিকার, আমার আর এর থেকে বেশি কথা বলার এই ব্যাপারে নাই, আমি অনেক কথাই বলেছি। আর আরেকটা কথা হচ্ছে মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্য বেগম রওশন আরা মান্নান, মহিলা আসন 47, ওনার যে দফা 1-এর 7 নম্বর যে সংশোধনী, এটা আমি গ্রহণ করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিজয় সংশোধনীগুলো ভোটে দিচ্ছি।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রুমিন ফারহানা বিলের প্রস্তাবনা দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য বেগম রওশন আরা মান্নান বিলের সংশোধনী তালিকা নম্বর 3-এর ক্রমিক 7-এ 1 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন